আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। তোমাদের আজকের ক্লাসটা তোমাদের সেই পরিচিত টপিক যেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স। আমি চিন্তা করছি যে এই ট্রান্সফরমেশনের মধ্যে বিভিন্ন ভাগ আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স, আরেকটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ। এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ক্লাসগুলান দিব। হ্যাঁ, ক্লাসগুলান ডিউরেশন একটু ছোট হইতে পারে, কোনোটা হয়তো বা একটু বড় হবে, সবগুলো আমি আলাদা আলাদা করে দিব। এভাবে মোট 9টা থেকে 10টা ক্লাস আমি বোর্ড কোশ্চেন সলভ করাই দিব, যেভাবে আমি গতানুগতিক ক্লাসগুলোতে সলভ করাই দিই, প্রায় 30টার মতো। এই সবগুলোর সমন্বয় করলে মোটামুটি আমরা 10 থেকে 11টার মতো ক্লাস পাবো। সবগুলাই খুব বেশি ডিউরেশনের হবে না, কোনোগুলো একটু কম ডিউরেশনের থাকবে। সুতরাং তোমরা যদি ধৈর্য নিয়ে আমার ক্লাসগুলো দেখতে পারো, হ্যাঁ, আমি আশা করি তোমাদেরকে অ্যাটলিস্ট ট্রান্সফরমেশনের জন্য আর কোথাও থেকে কোনো কোশ্চেনে তোমাদের আটকাইতে পারবে না। আমি একেবারে শুরু থেকে একেবারে ব্যতিক্রম পর্যন্ত যত কিছু আছে সব কিছু শেখাই দেবো। হ্যাঁ, এই জন্য ক্লাসগুলো একটু লেন্দি হয়। আমি চাইলেই তোমাদেরকে একেবারে শর্টকাটে শিখাই দিতে পারি, বাট শর্টকাটে শিখলে দেখা যায় যে পরীক্ষায় তুমি ফুল নাম্বার পাওয়ার একটা কনফিডেন্স এটা তোমার মধ্যে আসবে না। সুতরাং আমি চাই তোমরা একটু ডিপলি শেখো। ওকে, চলো ক্লাসটা শুরু করতে পারি। ফার্স্টেই দেখো, এই ট্রান্সফরমেশন করার জন্য আমাদেরকে ফার্স্টে সেন্টেন্স শেখা লাগবে। তোমরা পড়ে আসছো না সেন্টেন্স কি? কিছু ওয়ার্ডের সমন্বয়ে যদি একটা অর্থবোধক অর্থ তৈরি করে তখন সেটাকে বাক্য বলা হয়। অর্থাৎ কিছু শব্দ একটা অর্থবোধক অর্থ দিবে, সেটাকে বাক্য বলা হয়। অ্যান্ড ওটাই হচ্ছে সেন্টেন্স, ইংরেজিতে ওটাকে সেন্টেন্স বলা হয়। এখন আসো, সেন্টেন্সকে বেশ কিছুভাবে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, যদি আমি সেন্টেন্সের অর্থগত মিনিং দিয়ে দেখি তাহলে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। দেখো একটু খেয়াল করো। ফার্স্টটা হচ্ছে অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, তোমরা জানো হয়তো, তারপরে একটু কারণ একটু লাগবে তোমাদের। থার্ড হচ্ছে ইম্পারেটিভ এবং ফোর্থ হচ্ছে অবজেক্টিভ। এবং 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি। বুঝছো? এটা হচ্ছে সেন্টেন্সকে যদি আমি অর্থগত দিক দিয়ে চিন্তা করি, মিনিং দিয়ে এর দিক দিয়ে চিন্তা করি। এখন অ্যাসার্টিভ জিনিসটা কি? অ্যাসার্টিভ মানেই হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা। বুঝছো? তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা কোনো কিছু নর্মালভাবে ব্যাখ্যা করবে। ধরো যে রহিম স্কুলে যাচ্ছে, করিম ভাত খাচ্ছে, কিংবা আমি খেলতে পছন্দ করি, কিংবা আমি বই পড়তে পছন্দ করি, আমি বই পড়তেছি, আমি ঘুমাচ্ছি। এই টাইপের যতগুলো বাক্য আছে অর্থাৎ ব্যাখ্যা করবে। হ্যাঁ, ব্যাখ্যামূলক বাক্য। তাহলে এগুলাকে বলা হয় অ্যাসার্টিভ। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। এখন তোমরা এই মিনিং দেখে হয়তো বুঝতে পারছো যে জিনিসটা কি। নেগেটিভ হচ্ছে না বোধক বোঝাবে এবং অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক বোঝাবে। ধরো আমি লিখলাম, আমি নট বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, আই ইট রাইস। দেখো এই সরি 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 রিস লিখছি, রিস মানে তো বড় লোকস। বুঝছো? আই ইট রাইস, আমি ভাত খাই। এটা সাধারণ ব্যাখ্যা করতেছে যে হ্যাঁ তুমি কী করো, ভাত খাও। এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এটা হ্যাঁ বোধক বুঝাইছে, তাহলে এটা কি হচ্ছে অ্যাফার্মেটিভ। কিন্তু আমি যখন এটাকে লিখবো আই ডোন্ট ইট রাইস, এটার মানে এটা হচ্ছে নেগেটিভ বাক্য। এটাও অ্যাফার্মেটিভ বাক্য, বাট এটা হচ্ছে নেগেটিভ বাক্য। বুঝতে পারছি? তাহলে অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে যেটা হ্যাঁ বোধক থাকবে, নেগেটিভ হচ্ছে যেখানে না বোধক থাকবে। চোখ বন্ধ করে যে কোনো বাক্যে না বোধক থাকলে তুমি এটাকে নেগেটিভ বলতে পারো। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যেমন ইম্পারেটিভ, আসতেছি আমরা। দেখো এবার ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে WH কোশ্চেন দ্বারা, ওকে, আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা। এখন ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি ঘুমাবে, কিংবা তুমি কোথায় যাবে, তুমি কি খাবে, কিংবা তুমি কি পড়বা। এই জাস্ট যখন প্রশ্ন করব সবগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক, উপদেশমূলক, রিকোয়েস্টমূলক, এই টাইপের বাক্যগুলো। আমি ধরো যে সামন একজনকে বললাম গো টু স্কুল, গো টু স্কুল। এখন এটা কি বাক্য বলো তো? এটা আইদার আদেশমূলক হইতে পারে, তোমার ছোট ভাইকে বলতেছো গো টু স্কুল, স্কুলে যাও, অথবা উপদেশমূলক হইতে পারে যে গো টু স্কুল। তাহলে এটা বেশি আদেশমূলক হইতে পারে। তাহলে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। বুঝাইতে পারছি? অ্যান্ড এখানে একটা মজার জিনিস হয়, ইম্পারেটিভ বাক্যে তুমি সাবজেক্টটা সবসময় উজ্জ্ব দেখবা। কি দেখবা? উজ্জ্ব দেখবা। বুঝছো? একেবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। বুঝছো? তাহলে দেখবা
ইম্পারেটিভ বাক্য সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার্ব দিয়ে শুরু হয়। আসো এবার অপটেটিভ। দেখো, অপটেটিভ হচ্ছে কোনো কিছু উইশ করা। আমি কিন্তু এগুলো খুবই ডিপলি বোঝাচ্ছি না, আমি জাস্ট তোমাকে যতটুকু বুঝলে নাই সেইটুকু বোঝাচ্ছি। ওকে, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে উইশ করা। আমি তোমাকে বললাম মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার ভালো করুক বা আল্লাহ তোমাকে সুখে রাখুক, তোমার জার্নিটা সুন্দর হোক। আমি যে মনের ভিতর থেকে একটা উইশ করতেছি, এই জিনিসটা হচ্ছে অপটেটিভ। অ্যান্ড এক্সক্লামেটরি হচ্ছে এই যে মনের আবেগ প্রকাশ পাওয়া, ছি তুমি এই কাজটা করতে পারলা। কিংবা আমরা বললাম ওয়াও আমরা খেলা জিতেছি, ওয়াও আমি পরীক্ষায় কত সুন্দর একটা রেজাল্ট করেছি, এই ওয়াও বললাম না। অথবা বললাম সি, বললাম ছি, অথবা বললাম ধরো যে এক্সেলেন্ট। হ্যাঁ, এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে কি এক্সক্লামেটরি, অর্থাৎ একটা মনের গভীর থেকে একটা ভাব প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে বুঝাইতে পারছি। এখন আসো পরীক্ষায় কোশ্চেন কীভাবে হয়। এখন পরীক্ষায় তোমাকে দিবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, দুইটাই আসতে পারে। হ্যাঁ, অথবা দিবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করো অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো। বুঝছো? আবার দেখো, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করো অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করো, অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করো। অপটেটিভের ট্রান্সফরমেশন সেন্টেন্সের কোনো কাজ সাধারণত দেয়নি, তোমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা কয়টা জিনিস পাচ্ছি দেখো, কয়টা ট্রান্সফরমেশন পাচ্ছি একটু ভালো করে। একটা পাচ্ছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে তোমাকে। দুইটা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলবে। 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এবং 4 নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। বুঝছো? ট্রান্সফরমেশনের এখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুমি পাবা, 6 পাবা, 5 পাবা অথবা 6। আসো, ট্রান্সফরমেশনের আরেকটা টাইপ হচ্ছে তোমাকে ভয়েস চেঞ্জ দেবে। তোমরা ভয়েস চেঞ্জ বোঝো না? ভয়েস চেঞ্জ কি এটা, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ওই যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্য করতে দিবে, প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ বাক্য করতে দিবে। এখান থেকে 1 মার্ক পাবা। ওকে, ট্রান্সফরমেশনের মোট মার্ক হচ্ছে 10, তার মধ্যে তোমরা এখান থেকে প্রায় 4 থেকে 5 পাবা। আচ্ছা 4 ধরে রাখলাম, এখান থেকে তোমরা 1 মার্ক পাবা। ওকে, আসো আরেকটা টাইপ আছে, সেটা কি ডিগ্রি। ডিগ্রি পড়ছো তোমরা? ডিগ্রি হচ্ছে কি অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করা। ডিগ্রি মিনস অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা, তুলনা করা। হ্যাঁ, আমরা পড়বো। তাহলে এখান থেকে তোমরা 1 মার্ক পাবা বা 2 মার্ক পাবা, ধরলাম যে 2 মার্ক পাবা। এবার আসো আরেকটা আছে, সেন্টেন্সকে মিনিংগত দিক থেকে ভাগ করলে আমরা 5 প্রকার পাচ্ছি। বাট যখন সেন্টেন্সকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ভাগ করব, স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, এই স্ট্রাকচার অনুযায়ী যখন ভাগ করব তখন আমরা 3 প্রকার সেন্টেন্স পাবো। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেটা নিয়ে, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। আমি এটা নিয়ে আর আলোচনা করব না, কারণ অলরেডি আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্লেলিস্টটা তোমরা দেখতে পারো, ওখানে একেবারে ডিপলি করা আছে। ওকে, আর এবার দেখো, দেখো সিম্পল হচ্ছে যেখানে একটা ভার্ব একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকবে। কমপ্লেক্স হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট থাকবে, তার সাথে একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। আর কম্পাউন্ড হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট থাকবে, তার সাথে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। হয়তো কথাগুলো তোমাদের মাথার উপর দিয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। এখন এটা এখানে বুঝাইতে গেলে তো অনেক বেশি, তখন আমাকে ফাইনাইট ভার্ব কি বুঝাইতে হবে, ক্লোজ কি সেটা বুঝাইতে হবে, তোমার সাবঅর্ডিনেট কনজাংশন কি, কোঅর্ডিনেট কনজাংশন কি, এগুলো বুঝাইতে হবে, তাই না? তাহলে এটা ট্রান্সফরমেশনের জন্য আলাদা আমি এটা একটা প্লে লিস্টে রাখছি, তোমরা ভালো করতে চাইলে এটা একটু কাইন্ডলি দেখো। হ্যাঁ, ওকে, আসো তাহলে এখান থেকে তোমরা পাবা প্রায় 1 থেকে 2 মার্ক। তাহলে কত মার্ক হলো দেখো তো, 6, 7, 8, 9। এই ধরো যে এখান থেকে আরও 1 মার্ক দিতে পারে। আর এই মিলাই তোমাদেরকে মোট 10 মার্ক দেবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এই ট্রান্সফরমেশন শুরু করলাম মানে আমাদেরকে একটা টপিক, 2টা, 3টা, 4টা, এই টপিকের মধ্যে আবার 5টা ভাগ আছে। আমি প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে দিচ্ছি, শুধুমাত্র এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য আলাদাই প্লে লিস্ট দিয়ে রাখছি। বুঝছো? তাহলে এই প্লে লিস্টে তোমরা এটা 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 পাবা, অ্যান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য একটা আলাদা প্লে লিস্ট আছে। ওকে, তাহলে বুঝাইতে পারছি? এবং আমি প্র্যাকটিস যেগুলো করাই দেবো সেখানে সবগুলোই করাই দেবো একসাথে। সিম্পল কমপ্লেক্স তো অলরেডি করাই দিছি, তারপর আবার করাই দেবো এই প্লে লিস্টের প্র্যাকটিস ক্লাসগুলোতে। ওকে, তাহলে চল আমরা একটা একটা করে শুরু করি। তাহলে ফার্স্ট ক্লাস আমাদের হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেকেন্ড ক্লাস হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, থার্ড ক্লাস মেবি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। চলো দেখবো আমরা। ওকে, শুরু করতে পারি। চলো মিশাই দিলাম, তোমরা বুঝছো সব কিছু? আশা করি বুঝতে পারছো। ও ভয়েস চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভটা হচ্ছে প্রত্যক্ষভাবে কোনো কিছু কাজ করা, মানে বাক্যের ভার্ব কী করে, কাজ করে কোনো একটা, তাই না?
তো ভার্ব কে যদি সাবজেক্ট নিজেই সম্পাদন করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, এবং প্যাসিভ হচ্ছে পরোক্ষভাবে করা। বুঝছো? আমরা শিখবো, চলো যখন অ্যাক্টিভ প্যাসিভ শিখবো তখন এই জিনিসটা আমরা একেবারে ডিপলি শিখবো। তাহলে শুরু করতে পারি। ফার্স্টেই তোমাদের আমি রুলস একেবারে হুবহু মুখস্থ করতে বলি না, বাট সব কিছুর একটা কি বলবো সুন্দর শৃঙ্খলাবদ্ধ উপায় আছে। এখন আমি তোমাদেরকে রুলস না দিয়ে বেশ কয়েকটা লাইনে হুবহু এভাবে লিখে দিলাম, জিনিসটা তোমরা সাজাই রাখতে পারবে না। সুতরাং তোমরা যাতে একটু শৃঙ্খলভাবে মনে রাখতে পারো, দ্যাটস আমি রুলগুলো এভাবে সাজাইছি। বুঝছো? এখন রুলস দেখে তোমাদের মাথা ঘোরার কোনো কারণ নাই যে ভাই এতগুলান রুলস না, এতগুলান রুলস না, একটু পড়লেই হবে। এগুলা রুলস আহামরি কঠিন কিছু না। এই যে পুরো 3টা রুলস মিলে একটা রুলস, বাট আমি সাজাই রাখছি যেন তোমাদের বোঝার সুবিধা হয়। বুঝতে পারছি? আসো ফার্স্টেই দেখো, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি কিংবা অ্যালোন থাকে, খুবই একটু মনোযোগ দিয়ে দেখো। অ্যাফার্মেটিভ বাক্যে অনলি আছে অথবা অ্যালোন আছে, আশা করি লেখা দেখা যাচ্ছে। তাহলে নেগেটিভ পড়তে বলবে, তোমাকে বলবে একটা অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া থাকবে, বলবে নেগেটিভ করো। এই জায়গাতে তোমাকে 3টা জিনিস করতে হতে পারে। একটা হচ্ছে নানবার্ড, অর্থাৎ তুমি নেগেটিভ সেন্টেন্সে নানবার্ড লিখবা, অথবা লিখবা নাথিং বাট, অথবা লিখবা নট মোর দ্যান। কি লিখবা? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আসো শিখাই এবার। দেখো দেখো আমি বললাম ও ও এক মিনিট, এই নানবার্ড কোথায় লিখবা? এটা যদি সৃষ্টিকর্তা কিংবা মানুষ বুঝায় তাহলে লিখবা নানবার্ড। নাথিং বাট যদি বস্তু বুঝায়, কি বুঝায়? বস্তু বুঝায়, তাহলে লিখবা নাথিং বাট। আর নট লেস দ্যান যদি সংখ্যা বুঝায়, কিভাবে? আসো, যদি অনলি অ্যালোন সৃষ্টিকর্তা বা মানুষ বুঝায় তাহলে নানবার্ড লিখবা, অনলি অ্যালোন যদি বস্তু বুঝায় তাহলে নাথিং বাট লিখবা, অনলি অ্যালোন যদি সংখ্যা বুঝায় তাহলে নট মোর দ্যান লিখবা। ওকে, আসো এবার দেখো, আমি বললাম অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখন আমাকে বলো তো, ফার্স্টে বলো এটা কোন সেন্টেন্স? আমাকে শুধুমাত্র আল্লাহ হেল্প করতে পারে। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আল্লাহ কি আমাকে হেল্প করতে পারে? কিংবা এটা কি অপটেটিভ যে আল্লাহ আমাকে হেল্প করুক, আমি উইশ করতেছি? না, এটা সাধারণ একটা বর্ণনা করতেছি যে আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে হেল্প করতে পারে। ওকে, এবার দেখো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে কি করবে জানো? এই যে এভাবে সুন্দর করে দিয়ে এভাবে নেগেটিভ লিখে দিবে। অর্থাৎ কোশ্চেনে তোমাদের জাস্ট এভাবে কোশ্চেনটা থাকবে। আমি একেবারে কোশ্চেনের ফর্ম প্যাটার্ন দেখাচ্ছি তোমাদের, জাস্ট এভাবে দেখবে থাকবে। এবার আমাকে ফার্স্ট জিনিস দেখো, আমি বলছি অনলি যদি কোনো বাক্যে থাকে তাহলে নেগেটিভ করার জন্য 3টা জিনিস ইউজ হইতে পারে। এবার আমাকে বলো তো, অনলি কাকে বুঝাইছে? আল্লাহকে বুঝাইছে না? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ। তাহলে এই অনলিটা কাকে মিন করতেছে? আল্লাহকে। এবার আমি বলছি অনলি কিংবা অ্যালোন যদি সৃষ্টিকর্তা বা মানুষকে মিন করে তাহলে কি দিব? নানবার্ড দিব। খুবই ইজি, জাস্ট এই অনলির জায়গাতে নানবার্ড দিব। কি দিব? নানবার্ড। তাহলে নানবার্ড দিয়ে বাক্যে যা আছে হুবহু সেভাবে লিখে দিবা, আল্লাহ ক্যান হেল্প আস, দিয়ে একটা ফুল স্টপ দিবা। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ হয়, এটা নেগেটিভ হইতে পারে, এটা অ্যাফার্মেটিভ হইতে পারে। তাহলে জাস্ট অনলির জায়গাতে কি দিবা? নানবার্ড আল্লাহ ক্যান হেল্প আস। বুঝতে পারছি? আসো, আমি বললাম অনলি, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। ওকে, সরি, এক মিনিট। অনলি রহিম ক্যান হেল্প আস, একই বাক্য দিচ্ছি। আচ্ছা, হইল। দেখো এই অনলিটা কাকে বুঝাইছে? দেখো তো, রহিমকে বুঝাই নাই। তাহলে রহিম কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। তাহলে আমি বলছি যদি অনলি অ্যালোন ব্যক্তিকে বুঝাই বা সৃষ্টিকর্তাকে বুঝাই তাহলে কি দিবা? নানবার্ড দিবা। তাহলে জাস্ট এই অনলির জায়গাতে নানবার্ড দাও। তাহলে নানবার্ড, তারপরে হুবহু অনলি বাদে যা আছে সব হুবহু বসাই দেবো, নানবার্ড রহিম ক্যান হেল্প আস। বুঝতে পারছি? আশা করি তুমি বুঝতে পারছো। এবার আসো 2 নাম্বারটাতে আসো। যদি অনলি কোনো বস্তুকে বোঝায়, কি বোঝায়? বস্তুকে বোঝায়, তাহলে তুমি নাথিং বাট দিবা। কিভাবে? আসো, ধরো যে আমি বললাম আই হ্যাভ অনলি আ রেন্টেড হাউস, আমার একটা ভাড়া বাড়ি আছে। বুঝছো? আমি বললাম জাস্ট আমার একটা মাত্র ভাড়া বাড়ি আছে। এখন দেখো অনলি কাকে মিন করছে? রেন্টেড হাউস, বাড়িকে মিন করছে না? তাহলে বাড়ি কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে জাস্ট তুমি অনলির জায়গাতে নাথিং বাট দিবা। তাহলে অনলির আগে এবং পরে যা আছে হুবহু লেখো। তাহলে কি আছে দেখি? আই
হ্যাভ জাস্ট অনলির জায়গাতে কি দিবা নাথিং বাট আই হ্যাভ নাথিং বাট আ রেন্টেড হাউস। বুঝছ? আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। যদি বস্তুকে মিন করে তাহলে নাথিং বাট দিবা। এবার আসো 3 নাম্বারটা, যদি কোনো সংখ্যাকে মিন করে, ধরো যে আমি লিখলাম আই হ্যাভ, সরি নট আই হ্যাভ না দিই, আমি একটু নতুন বাক্য দিই। আমি বললাম আই নিড এ বুক, বাক্যটা আমি লিখলাম, একটু ঠান্ডা মাথায় আমাকে বলবা তোমরা। আরেকটা বাক্য আমি লিখলাম আই নিড 5 বুকস। এবার আমাকে বলো তো আই নিড অনলি, সরি অনলি, এখানে আমি লিখলাম অনলি 5 বুকস, অনলি 5 বুকস। এবার আমাকে তোমরা একটু ঠান্ডা মাথায়, আমাকে বলার তো মানে বলতে তো পারবে না, তোমরা ঠান্ডা মাথায় ভাবো এই অনলি কাকে বুঝাইছে, এই অনলি কাকে বুঝাইছে? এই অনলি কি বস্তুকে বুঝাইছে নাকি সংখ্যাকে বুঝাইছে? এই অনলি কি সংখ্যাকে বুঝাইছে নাকি বস্তুকে বুঝাইছে? একটু ঠান্ডা মাথায় দেখো, আমি বলছি অনলি আ বুক, আমার একটা বই প্রয়োজন। আবার নিচের বাক্যে লিখছি অনলি 5 বুকস, আমার 5টা মাত্র বই প্রয়োজন। তাহলে দুটাই কি সংখ্যাকে বোঝাচ্ছে? স্বাভাবিকভাবে তো মনে হচ্ছে সংখ্যাই বোঝায়। নো, মনে রাখবা কোনো বাক্যে এ কিংবা অ্যান থাকা, একটু এ কিংবা অ্যান থাকা মানে বোঝায় এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। বুঝছো? ইনডিফিনিট আর্টিকেল মানে এটা অনির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, অনির্দিষ্ট। আমি ধরো যে বললাম আই হ্যাভ এ ব্রাদার, এটার মানে হচ্ছে আমার একটা ভাই আছে। এখন আমার একমাত্র ভাই আছে নাকি আমার একটাই ভাই আছে আমি সেটা বোঝাচ্ছি না, এটা অনির্দিষ্টবাচক। বাট আমি যখন বলবো আই হ্যাভ অন ব্রাদার, এটার মানে হচ্ছে আমার একটা মাত্র ভাই আছে। তাহলে কোনো বাক্যের আগে দেখো এই যে এখানেও এ ছিল, তার মানে এটা মিন করে নাই যে আমার একটা মাত্র ভাড়া বাড়ি আছে, বরং মিন করছে যে আমার একটা ভাড়া বাড়ি আছে। এখন এর অতিরিক্ত থাকতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এখানে যখন আমি বলছি অনলি 5 বুকস, তার মানে আমি মিন করছি আমার 5টাই বই প্রয়োজন, আমার বেশিও প্রয়োজন নাই, কমও প্রয়োজন নাই। কিন্তু আমি যখন এখানে বলছি আই হ্যাভ এ বুকস, আমার একটা বই লাগবে, তার মানে আমার একটা বই এখন লাগছে, এর পাশাপাশি আমি আরও বই নিতে পারি। অর্থাৎ সোজা কথায় এ কিংবা অ্যান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্টতা বোঝায় না, অনির্দিষ্টতা বোঝায়। তাহলে কোনো বাক্যে এ কিংবা অ্যান থাকলে আমরা ওটা সংখ্যাবাচক নিব না, সংখ্যাবাচক ধরবো না। কিন্তু কোনো বাক্যে যদি এ কিংবা অ্যান বাদে ধরো যে 1 আছে কিংবা 2 আছে কিংবা 5 আছে, তাহলে এগুলা হচ্ছে সংখ্যাবাচক। বুঝাইতে পারছি? তাহলে এই জায়গাতে এটা হচ্ছে বস্তুবাচক, অনলিটা বস্তুকে মিন করছে, বই হচ্ছে বস্তু, কিন্তু এই জায়গাতে অনলিটা এই বইকে মিন করলেও এই 5 বুকস সংখ্যাকে মিন করছে। বুঝাইতে পারছি? তাহলে এখানে কি দিবা? জাস্ট হুবহু যা আছে তাই, নিড অনলির জায়গাতে কি দিবা? নাথিং বাট, নাথিং বাট আ বুক। এবার এই জায়গাতে কি দিবা? আই নিড। এবার তোমরা বলো নট মোর দ্যান দিবা না নট লেস দ্যান দিবা? তোমার ইচ্ছা ভাই, যে কোনো একটা হয়, নট মোর দ্যান দিবা অথবা নট লেস দ্যান দিবা। আমি নট লেস দ্যান দিলাম, নট লেস দ্যান 5 বুকস। বুঝাইতে পারছি? আশা করি একেবারে ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, এখানে তোমাদের মেবি এই যে এখানে ডু নট দিয়ে রাখছে, প্রয়োজন নাই, তোমরা ওই ডু নটে যাবে না। আমি তোমাদের যেভাবে শেখালাম জাস্ট অনলির জায়গাতে নট লেস দ্যান দিবা অথবা অনলির জায়গাতে নট মোর দ্যান দিবা। তারপরে অনলির বাম পাশে যা আছে তাই লিখবা, অনলির ডান পাশে যা আছে তাই লিখবা। বা অনলি যদি ফার্স্টে থাকে তাহলে ফার্স্টে নট মোর দ্যান বা নট লেস দ্যান লিখবা, তারপর যা আছে যেভাবে আছে সিকোয়েন্স অনুযায়ী ঠিকঠাক লিখবা। বুঝাইতে পারছি? আসো তারপরে আসো দেখো। তাহলে ও এক মিনিট, এই যে এগুলা কীভাবে থাকবে দেখো, এগুলা থাকবে এই যে নেগেটিভ, নেগেটিভ করতে বলবে, বলো এভাবে লিখে দিবে নেগেটিভ করো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবসময় কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই করতে দিবে? কখনো কি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দিতে পারে না? হ্যাঁ পারে। কিভাবে? আসো একটা দেখাই, উদাহরণ একটা দেখাই। চলো আমি তোমাকে লিখলাম মাই ব্রাদার works not more than 5 hours. আমার ভাই 5 ঘন্টার বেশি কাজ করে না। এবার দেখো, এবার এটা হচ্ছে নট আসছে, তাই না? তার মানে তুমি বুঝতেছো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন তোমাকে এখানে কি দিয়ে দিবে? এই যে অ্যাফার্মেটিভ লিখে দিবে। দেখতে পাচ্ছ? এই যে এখানে ব্র্যাকেট দিয়ে অ্যাফার্মেটিভ কথাটা লিখে দিবে। ওকে,
এই যে দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, দেখতে পাওয়ার তো কথা। এবার আসো, তুমি পড়ছো ভাই কি, যদি নট মোর দ্যান থাকে তাহলে এটা সংখ্যাকে বোঝাচ্ছে এবং এটার পরিবর্তে অনলি বসবে। তাহলে তুমি জাস্ট এই নট মোর দ্যানের জায়গাতে অনলি দিয়ে দিবা, তাইলে তোমার হয়ে গেছে সব কিছু ওকে। তাহলে তুমি কি লিখবা? মাই ব্রাদার ওয়ার্কস অনলি 5 hours। এটা কঠিন বলো? তাহলে একটার থেকে আরেকটা ট্রান্সফরমেশন পারবা না তোমরা? আশা করি পারবা। আমি মিশাই দিলাম, আমি একেবারে মিশাই দিলাম। ওকে, এবার আসো দেখি তারপরেরটা কি বলছে। তারপরেরটা বলছে বাক্যে যদি মাস্ট থাকে, কি বাক্যে? অবশ্যই সেটা অ্যাফার্মেটিভ বাক্যে হওয়া লাগবে। অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু কিংবা হ্যাজ টু থাকে, দেখো অ্যাফার্মেটিভ বাক্যে কি থাকবে? মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকবে। তাহলে কি বসতে পারে? দুইটা জিনিস বসতে পারে, একটু খেয়াল করো। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখন প্রশ্ন হলো ভাইয়া দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারবো? হ্যাঁ, যে কোনো একটা দিতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে তুমি ক্যান নট বাট দিলে এরপরে অবশ্যই একটা ভিয়ন দিবা, বাট ক্যান নট হেল্প দিলে অবশ্যই একটা ভিয়নের সাথে আইএনজি দেওয়া লাগবে। কিভাবে? চলো, আমি বললাম রহিম মাস্ট ডু ইট। রহিমের অবশ্যই এটা করা উচিত। যেহেতু এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফুল স্টপ দিছি। এবার আসো, জাস্ট এই মাস্টের জায়গাতে আমরা ক্যান নট বাট দেবো অথবা ক্যান নট হেল্প দেবো। ধরো যে আমি ক্যান নট বাট দিলাম, তাহলে ক্যান নট বাট কি দিব? ডু ইট। ফার্স্টে রহিম থাকবে না? অবশ্যই থাকবে। এবার যদি ক্যান নট হেল্প দিতে চাই তাহলে কি দিব? ফার্স্টে রহিম লেখো, ক্যান নট হেল্প, তারপরে কি দিবা? আইএনজি দিবা। এই ডু আছে না, এটা ভার্ব না, তাহলে ভার্বের সাথে আইএনজি দিবা, তারপরে ইট দিবা। আশা করি বুঝাইতে পারছি। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হোক না, বুঝতে পারছি। এবার আসো, সেমভাবে কোনো একটা বাক্যে যদি হ্যাড টু থাকে, কি থাকে? হ্যাড টু। ধরো যে আমি লিখলাম হ্যাড টু। আচ্ছা, মাস্ট মানে কি? অবশ্যই। হ্যাভ টু মানে কি? অবশ্যই। আই হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে। আই হ্যাজ টু গো, আমাকে অবশ্যই সরি, আয়ের সাথে তো হ্যাজ হয় না। হি হ্যাজ টু গো, তাকে অবশ্যই যেতে হবে। তাহলে এই হ্যাভ টু, হ্যাজ টু, এই যে এই হ্যাভ টু কিংবা হ্যাজ টু মিনিং করতেছে তোমাকে অবশ্যই কোনো কিছু করতে হবে, বুঝাইতে পারছি। এবার আসো, হ্যাড টু দিয়ে রাখছে। হ্যাড টু মানে কি? হ্যাড টু মানে হচ্ছে আমাকে অবশ্যই কোনো কিছু করতে হয়েছিল। আই হ্যাড টু রেড দ্য বুক, সরি, আই হ্যাড টু রিড দ্য বুকস, নট রিড দ্য বুকস। আমাকে বইটি পড়তে হয়েছিল। তাহলে হ্যাড টু মিনিং করতেছে অতীতকালে কোনো একটা কাজ করতে হয়েছিল, আর ওগুলা মিনিং করতেছে আমাকে ভবিষ্যতে বা বর্তমানে কোনো একটা কাজ করতে হবে, বুঝাইতে পারছি। তাহলে কোনো একটা বাক্যে যদি তুমি হ্যাড টু পাও, সব কিছু সেম থাকবে, শুধু একটু চেঞ্জ করবে। সেটা কি? এখানে দিবা কুড নট বাট অথবা কুড নট হেল্প। এবার সেমভাবে কুড নট বাট থাকলে ভার্বের সাথে ভিওন হবে, কুড নট হেল্প থাকলে তুমি ভার্বের সাথে আইএনজি দিবা। আসো কিভাবে দেখো, আমি একটা উদাহরণ লিখলাম, এই উদাহরণটাই আমি লিখি। হ্যাঁ, এই উদাহরণটাই লিখি, তোমাদের বোঝার সুবিধা হবে। ওকে, এক মিনিট দেখো, আমি লিখলাম রহিম হ্যাড টু ডু ইট। রহিমকে এই কাজটা করতে হয়েছিল। তাহলে জাস্ট এই হ্যাড টুর জায়গাতে তুমি কি দিবা? কুড নট বাট। এখন আমি দিলাম কুড নট বাট, তারপরে ভিয়ন দেব। ওকে, এবার যদি আমি কুড নট হেল্প দিই, কুড নট লেখা চিনতে পারতেছো? আশা করি আমার লেখা একটু বাজে, আমি এক্সট্রিমলি সরি। তারপরে এরপরে একটা আইএনজি দিব, ভেরি ইজি। তাহলে হ্যাড টু, যেহেতু এটা পাস্ট, তাহলে ক্যানের পাস্ট কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, ক্যান কুড, বুঝছো? তাহলে এই হ্যাড টু যেহেতু এটা পাস্ট ফর্মে ছিল, জাস্ট হয় দ্যাটস ওয়াই আমি কি দিব? এটাও পাস্টে দিব। আশা করি বুঝাইতে পারছি। ওকে, আসো তারপরে রুলসটা দেখো। আমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটা কি এটা আরেকটা জিনিস বুঝাই দিই। সেটা হচ্ছে, এটা তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, এবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দেয়, ধরো যে আমাকে দিল শি কুড নট হেল্প রিডিং বুক। শি কুড নট হেল্প রিডিং বুকস। দেখো তো, এটা তোমার কি বাক্য? যেহেতু নট আছে, এটা নেগেটিভ বাক্য। এখন তোমাকে বলতে দিবে অ্যাফার্মেটিভ করো, এভাবেই দিবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ করো। কখনোই তোমাকে ইন্টারোগেটিভ, আপাতত পরে আসতেছে, ইন্টারোগেটিভের চিন্তা এখন যায় না, অ্যাফার্মেটিভ করতে দিবে।
এখন তুমি জানো যে যদি কোনো বাক্যে কুড নট হেল্প থাকে তাহলে এর পরিবর্তে মাস্ট বসে? নো, মাস্ট কিন্তু বসে না, কি বসে? হ্যাড টু বসে, হ্যাড টু বসে। তাহলে জাস্ট এই জায়গাতে তুমি হ্যাড টু দিবা। এবার প্রশ্ন হচ্ছে যদি হেল্প থাকে তাহলে তো তারপরের সাথে আইএনজি হয়, তাহলে ভার্বের আইএনজিটা উঠাই দিবা। তাহলে শি হ্যাড টু রিড বুকস। কোথায় কঠিন লাগছে বলো? যদি তোমাদেরকে অ্যাফার্মেটিভ করতে দেয় তাহলে এই যে এভাবে দিবে, সরি এভাবে অ্যাফার্মেটিভ লিখে দিবে, তুমি জাস্ট এভাবে করবা। কঠিন লাগছে? ইজ ইট টাফ? নো নো, আশা করি এটা অনেক ইজি। চলো এবার আরেকটা জিনিস দেখি, পরেরটা একটু দেখি। আচ্ছা এগুলা কঠিন আহামরি কি একটু মনে রাখা না? জাস্ট একটু যদি একটু রিভিশনে রাখো তাহলে তো ভাই আহামরি কঠিন কিছু না। দেখো কোনো একটা বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে, অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্যে কি থাকা লাগবে? বোথ ডট 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 অ্যান্ড। মানে বাক্যে কি ডট ডট থাকবে না? এই ডট ডট মিন করতেছে বাক্যে এখানে কিছু ওয়ার্ড থাকবে, কয়েকটা ওয়ার্ড থাকতে পারে, কয়েকটা ওয়ার্ডস থাকতে পারে। তাহলে বোথ ডট 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 অ্যান্ড যদি থাকে তাইলে তুমি দুইটা জিনিস দিবা, একটা হচ্ছে নট অনলি ডট 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 বাট অলসো। এখন কোথায় নট অনলি আর কোথায় বাট অলসো দিবা? দেখো এই বোথের জায়গাতে দিবা নট অনলি, এই অ্যান্ডের জায়গাতে দিবা বাট অলসো। কীভাবে? আসো আমি 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 লিখলাম, নাফিস। নাফিস বানানটা কি ঠিক আছে? হ্যাঁ, নাফিস লাইকস নাফিস লাইক বোথ। সরি এই মিস্টেক করতেছি কেন আমি? নাফিস লাইকস বোথ রিডিং অ্যান্ড সুইমিং। জানি না সুইমিং বানানো ঠিক হয়েছে কিনা। নাফিস উভয়ে পছন্দ করে, উভয় দুইটাই জিনিস পছন্দ করে। সেটা কি? রিডিংও পছন্দ করে অ্যান্ড সুইমিংও পছন্দ করে। আমি তোমাকে কি শিখেছি? জাস্ট বোথের জায়গাতে তুমি একটা নট অনলি দিবা, নট অনলি, আর অ্যান্ডের জায়গাতে একটা বাট অলসো দিবা। এর বাদে বাকি যেভাবে আছে তুমি সেভাবে বসাই দিবা। তাহলে নাফিস লাইকস নট অনলি রিডিং বাট অলসো সুইমিং। বুঝাইতে পারছি? সরি এখানে ফুল স্টপ দিব অবশ্যই। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এবার দেখো যদি সেম জিনিসটা তোমাকে এই বাক্যটা দেওয়া থাকতো, তোমাকে তো এখানে কি দিবে? এখানে বলবে নেগেটিভ করো। এবার কথার কথা ভাবো যে এই উপরের বাক্যটা নাই, উপরের বাক্যটা তোমাকে দেয় নাই, তোমাকে দিছে এই বাক্যটা, দিয়ে তোমাকে বলছে যে তুমি অ্যাফার্মেটিভ করো। কি করো? অ্যাফার্মেটিভ করো। তাহলে কিভাবে করবা? ভেরি ইজি। জাস্ট এই নট অনলির জায়গাতে তুমি জানো নট অনলি এবং বাট অলসো যদি থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার জন্য বোথ এবং অ্যান্ড প্রয়োজন হয়। তাহলে এই নট অনলির জায়গাতে কি দিবা? বোথ দিবা, বাট অলসোর জায়গাতে অ্যান্ড দিবা। তাহলে জাস্ট হয়ে গেল। দেখো নাফিস লাইকস বোথ রিডিং অ্যান্ড সুইমিং। ওই যে প্রথম বাক্যটা পাইছো? আশা করি বুঝাইতে পারছি। তাহলে বোথের নিয়মটা ভেরি ইজি না? ইজি। অ্যান্ড ট্রান্সফরমেশন একটা জিনিস মাথায় রাখবা, কখনো মিনিং চেঞ্জ হয় না। কেমন? অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকবে সেখান থেকে যে বাক্যটা ট্রান্সফার করতে বলবে সেই দুইটা বাক্যের মিনিং সবসময় সেম থাকবে, ভাবার্থ সবসময় সেম থাকবে। বুঝতে পারছি? দেখো কীরকম, দেখো নাফিস লাইকস, নাফিস পছন্দ করে শুধু পড়া নয় সাথে সাঁতার কাটাও। অর্থাৎ নাফিস শুধু পড়া নয় সাথে সাঁতার কাটাও পছন্দ করে। আর নিচের বাক্যের মিনিংটা কি? নাফিস দুইটাই পছন্দ করে, পড়া এবং সাঁতার কাটা। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে দ্যার ইজ অ্যানি টেন্স অফ ভাবার্থ মিনিংয়ের মধ্যে পার্থক্য আছে বলো তো? নো। তাহলে কোনো পার্থক্য নাই। তাহলে তুমি যদি কোনোভাবে দেখো ট্রান্সফরমেশন কোনো নিয়ম পারতেছো না, তাহলে তুমি যদি কোনোভাবে মিনিং মিলাইও করে দিতে পারো, স্যারের দয়া হলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। বাট তুমি যদি দেখো কোনো একটা ট্রান্সফরমেশন তোমার মনে হচ্ছে আমি কনফিডেন্স সঠিক হয়েছে বাট মিনিং মিলতেছে না, তুমি ওভার কনফিডেন্স থাকো, তোমারটা ভুল হয়েছে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা একটু সাবধানে থাকবা। অ্যান্ড ওই যে আমরা সাফিক্স প্রিফিক্সের ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস পড়ছিলাম, মনে আছে? আমি কথাটাকে ওভাবে দিছিলাম যে ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের ট্রান্সফরমেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে বাক্যের ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের ট্রান্সফরমেশন। যেতে পারছি? আসো তারপরে কি বলছে, আমি চাচ্ছি না ক্লাসটা লেন্দি হোক। হ্যাঁ চলো, বাট জিনিসগুলো দিতে মানে শেখাইলে একটু লেন্দি হয়ে যায়, আমি এক্সট্রিমলি সরি। আসো
এবার বলছে যদি কোনো বাক্যে এভরি কিংবা অল থাকে, কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যে আছে এভরি আছে, ওকে, অথবা আছে অল, তাহলে ভাই তিনটা জিনিস হইতে পারে, খুবই সুন্দর করে মাথায় নাও। প্রথমটা হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট বাট, দ্বিতীয়টা হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট হু প্লাস অক্সিলারি প্লাস নট, এবং থার্ড নাম্বার হচ্ছে একটা অক্সিলারি সাথে নট প্লাস একটা বিপরীত শব্দ। এখন তোমাদের এই জিনিসটা দেখে তোমাদের মাথা ব্যথা করতে পারে, আমি তোমাকে বলবো তুমি এই যে এই নিচের দুটাতে কখনোই যাবা না। তাহলে ভাইয়া লিখে দিলেন কেন? দেখো, অনেক স্টুডেন্টের কাছে এইটা ভাল লাগতে পারে, এটাও ভাল লাগতে পারে, সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এটাই করে, সব স্কুলে বা ম্যাক্সিমাম কলেজে এই জিনিসটা, ম্যাক্সিমাম বইয়ে, বাট এই দুটাও রাইট, কোনো কোনো বইয়ে বা কোনো কোনো স্টুডেন্ট এইটা করে। এখন ধরো যে কোনো একটা তোমার ফ্রেন্ড এই জিনিসটা লিখছে, তখন তুমি কি বলবা? তারটা ভুল বলবা? নো। অথবা তোমার কোনো একটা ফ্রেন্ডসের স্যার এই জিনিসটা শেখাইছে, তখন তুমি বলবা স্যার তো আমাদের জাস্ট একটা শিখাইছে, এটা আবার কই থেকে আসলো? সুতরাং এই তিনটা নিয়মে হইতে পারে, বাট আমি নিচের দুটাকে তোমাদেরকে এখন আপাতত শেখাবো না, তোমরা নিজেরা একটু বুঝে নিও, না বুঝলে প্রয়োজন নাই ভাই, উভয়ের পরীক্ষায় খুবই কম আসে, আমি জাস্ট উপরেরটা শেখাবো। ওকে, ঠিক আছে, আসো এবার দেখি কিভাবে করবো। যদি কোনো বাক্যে ধরো যে আমি লিখলাম এভরি মাদার্স, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এভরির পরে কি মাদার্স হবে? মাথায় রাখবা, এভরির পরে কখনো প্লুরাল কিছু হবে না, এভরির পরে সবসময় সিঙ্গুলার কিছু হবে, তাহলে তুমি এভরির পরে প্লুরাল কিছু দিবা না। ওকে, তাহলে এভরি মাদার লাইকস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে পছন্দ করে। এখন এটা কি করতে বলবে? তোমাকে ব্র্যাকেট দিয়ে বলবে নেগেটিভ, মেক ইট নেগেটিভ। এবার আসো দেখো, তুমি পড়ছো কি এভরি যদি থাকে তাহলে দেয়ার ইজ নো বসে, চোখ বন্ধ করে দেয়ার ইজ নো বসাও, দেয়ার ইজ নো, তাহলে এভরির জন্য দেয়ার ইজ নো দিছো। ওকে, এবার দেখো তো ডট 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 বাট আছে না? হ্যাঁ, এই ডট ডটের জায়গাতে একটা ওয়ার্ড বসবে, সেই ওয়ার্ডটা হচ্ছে জাস্ট এভরির পরের শুধুমাত্র একটা ওয়ার্ড এই জায়গাতে বসবে, তারপরে তুমি একটা বাট দিবা, তারপরে এই পরবর্তী যা কিছু আছে তাই লিখে দিবা। বুঝছো জিনিসটা? বুঝছো? আমি আবার বুঝাই দিই, দেখো, তুমি এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখবা, তারপরে জাস্ট এভরির পরের অর্ডটা লিখবা, তারপরে একটা বাট দিবা, তারপরে হুবহু যা আছে এই যে এই দুইটা ওয়ার্ড বাদে, প্রথম দুইটা ওয়ার্ড বাদে যা আছে তাই লিখবা। কেন? আবার দেখো, এভরির জন্য দেয়ার ইজ নো, এভরির পরের অর্ডটা মাদার বসাবা, বাট বসাবা। এবার দেখো তো এভরির জন্য এটা বসাইছো, মাদার তো অলরেডি বসাই দিছো, তাহলে এই বাটটা তুমি অতিরিক্ত মন থেকে বসাইলা, তোমার মাথায় আছে, তাহলে এই বাটের পরে তুমি কি আর মাদার বসাবা না? এভরিও লেখছো, মাদারও লেখছো, তাহলে এর পরিবর্তিত যা আছে যেভাবে আছে হুবহু সেভাবে লিখে দেবা। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন এই নিচের দুটা কিভাবে বলবো? না থাক, এই দুটাতে আপাতত যাওয়ার প্রয়োজন, একটা মনে রাখো, প্রয়োজন নাই। এবার আসো দেখো, তোমাকে সেম বাক্য ধরো যে উপরেরটা দেওয়া নেই, তুমি তখন কিভাবে করবা? দেখো যে উপরেরটা দেওয়া নেই, এখন তোমাকে এই বাক্যটা লিখে বলছে মেক ইট অ্যাফার্মেটিভ। এখন তুমি দেখতেছো দেয়ার ইজ নো, মানে নো কথাটা আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ বাক্য এবং এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি দেয়ার ইজ নো এর জন্য এভরি কিংবা অল বসে, তাহলে দেয়ার ইজ নো এবং বাট এই দুইটা কথার জন্যই কিন্তু এভরি বসে বা অল বসে, তাহলে এই দুইটা কথার জন্য তুমি এভরি বসাইছ। এভরি বসানোর পরে এই দুইটা কথার মাঝখানে যেটা আছে সেটাকে নাও, তারপর এই দুইটা কথা উঠাই দিয়ে তারপরে হুবহু যা আছে তাই বসাই দাও। বুঝতে পারছি? দেয়ার ইজ নো এবং বাট, দেখো দেয়ার ইজ নো এবং বাট এই দুটা কথার জন্য এভরি বসছে এবং এই দুটার মাঝখানে আছে মাদার, তাহলে মাদারটা নাও। যেহেতু এই দুটার পরিবর্তে এইটা বসছে, তাহলে এই দুটা কথা উঠাই দাও, দিছো, উঠাই দিয়ে হুবহু যা আছে তাই লিখে দাও। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এখান থেকে তোমরা জাস্ট 8 নম্বর রুলসটা শুধু পড়বা। ওকে, 8 নম্বর রুলসটা পড়লে মনে থাকে না। এবার আসো 10 নম্বরটা, এখানে শেখার একটু সুন্দর জিনিস আছে। সেটা কি? দেখো, আমি ফার্স্টে তোমাদেরকে এটা শেখাবো যে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে
যদি নট আনতে চাই, অর্থাৎ ধরো যে আমি তোমাকে জাস্ট এটা রুলসের মধ্যে না, আপাতত রুলস না, এটা বেসিক শেখাচ্ছি, দেখো এদিকে মন দাও, এটা কোনো রুলসের মধ্যে না। ধরো যে আমি বললাম রহিম, আচ্ছা রাদিম, নামটা হচ্ছে রাদিম রিডস বুক। এখন তোমাকে বললাম ভাই রাদিম রিডস বুক, এই বাক্যটার মধ্যে একটা নট আনো। কি আনো? নট আনো। দেখো আমি তোমাকে বলি নাই যে ভাই নেগেটিভ করো, কারণ যদি নেগেটিভ করতে হইতো তাহলে মিনিংটা তোমাদের ট্রান্সফরমেশন অনুযায়ী সেম রাখা লাগতো, যেটা আমরা এখানে করব না। আমরা জাস্ট তোমাকে বলছে যে এই বাক্যের মধ্যে তুমি একটা নট আনো। এটা রুলসের মধ্যে পড়ে। তাহলে তুমি কি করবা? তুমি লিখবা রাদিম ডাজ নট রিড বুক। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে ডাজ নট আসলো কই থেকে? আপনি নট আনতে বলছেন, আমি নট দেবো, রাদিম নটস বুক। না, এভাবে তো হয় না, কারণ এই নটের জন্য অবশ্যই একটা অক্সিলারি আনা লাগে। তোমরা আবার ওই ফার্স্টের নট মোর দ্যান, নট লেস দ্যান, ওই রুলসে যায় না, ওইটা না। তাইলে আমি যখন বলবো যে এই বাক্যে একটা নট আনো বা এই বাক্যটা একটা নেগেটিভভাবে করো, তখন তোমার হচ্ছে এখানে একটা অক্সিলারি লাগবে, সাথে একটা নট লাগবে। বুঝতে পারছি? এখন এই অক্সিলারিটা কীভাবে নিব, এটা অনেকেই কনফিউজড হয়ে যায়। এই জিনিসটা আমাদের এখানে লাগবে, তো আমরা আসবো, ওটা আসবো পরে। ফার্স্টে এটা দেখো, কোনো একটা বাক্যকে অক্সিলারি কীভাবে নিব, এই জিনিসটা অনেকেই কনফিউজড হয়ে যায়। এই জিনিসটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, সুন্দর করে একটু লিখে নাও। তোমরা যারা কনফিউজড হয়ে যাও তারা লিখে নাও, যারা কনফিউজড হও না তাদের প্রয়োজন নেই। কীভাবে দেখো, কোনো বাক্যে জাস্ট যদি তোমরা V1 পাও, কি পাও? V1 পাও। V1 মানে বোঝো? V1 মানে হচ্ছে এটার সাথে এস থাকবে না, ইএস থাকবে না, আইএনজি থাকবে না, কিছুই থাকবে না ভাই, পিওর V1টা। তাহলে যে আমি লিখলাম রিড, তাহলে এটা হচ্ছে পিওর V1, বাট এটার সাথে যখন আমি এস দিব এটা V1 থাকতেছে না। তাহলে যদি পিওর V1 কোথাও পাও, সেটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে তোমরা দিবা ডন্ট, কি দিবা? ডন্ট প্লাস V1, ডন্ট প্লাস V1। এবার যদি কোনো বাক্যে পিওর V1 এর সাথে এস কিংবা ইএস কিংবা আইএস পাও, অর্থাৎ ধরো যে রিডস কথাটা পাইছো, তাহলে নেগেটিভ করার জন্য ডাজ নট প্লাস V1। বুঝতে পারছি? যদি কোনো বাক্যে V2 পাও, সেটাকে নেগেটিভ করতে বলে, তাহলে ডিড নট প্লাস V1। এখানেও ডিড নটের পরে V1 দেওয়া লাগবে। দেখো এখানে রিডস ছিল, বাট আমি এখানে কি লিখছি ভাই? রিড লিখছি না। দেখো এখানে কিন্তু আর এস দেই নাই, এস দিলে কিন্তু হয় নাই, বাক্যটা ভুল। তাহলে আমি এখানে পিওর V1টা লিখছি। তাহলে এখানে বাম পক্ষে যাই থাক, তুমি ডান পক্ষে এই নটগুলো লেখার পরে পিওর V1টা লিখবা। ওকে, এবার আসো, যদি অক্সিলারি এর পরে, এক মিনিট, এর পরে তোমরা একটা ভার্ব পাও, ধরো যে কোনো ভার্ব পাইছো, একটা ভার্ব পাইছো। এখন এটার পরে ধরো যে তোমার আইএনজি আছে কিংবা এনিথিং আছে, এটার পরে কোনো একটা ভার্ব আছে, তাহলে তোমরা কি করবা? এই অক্সিলারির সাথে নট করবা, প্লাস এই ভার্বটা যেভাবে আছে সেভাবে রেখে দেবা। আসো, এবার বাক্যে যদি শুধু অক্সিলারি থাকে, আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেখাবো, টেনশনে নাই। বাক্যে জাস্ট যদি অক্সিলারি থাকে, এখানে নট দেই নাই কেন? নট প্লাস ভার্বটা যেভাবে আছে রেখে দেবে, এখানে V1 কিন্তু না। এবার অক্সিলারি জাস্ট বাক্যে অক্সিলারি আছে, তাহলে তোমরা কি করবা? অক্সিলারির সাথে একটা নট দিবা। এবার এই বাক্যে কি আর কোনো ভি ছিল? ভি তো ছিল না ভাই, তাহলে এই বাক্যে আর ভি আনবা কেমনে? আনা যাবে না, তাহলে জাস্ট এখানে অক্সিলারি। যদি বাক্যে মোডাল পাও, কি পাও? মোডাল পাও, তাহলে জাস্ট মোডাল এর সাথে একটা নট দিবা। ওকে, আর যদি মোডালের পরে একটা ভার্ব পাও, কি পাও? ভার্ব পাও। ধরো যে মোডালের পরে একটা ভার্ব আছে, তাহলে মোডাল নট দেওয়ার পরে এখানে একটা V1 দিবা, চোখ বন্ধ করে। বুঝতে পারছি? তাহলে এবার এই পাঁচটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাই, একটু বোঝার জিনিস আছে এখানে। দেখো, ধরো যে আমি লিখছি শি ক্যান ডু ইট। এবার দেখো তো, ক্যান আছে, মোডাল আছে, তাহলে মোডালের পরে একটা ভি আছে, V1, অবশ্যই মোডালের পরে একটা V1 থাকবে। অক্সিলারির পরে V1 নাও থাকতে পারে, বাট মোডালের পরে অবশ্যই একটা V1 থাকবে। তাহলে দেখো ক্যান আছে, V1 আছে, তাহলে এটা নেগেটিভ কীভাবে বানাবো? এই যে ক্যান নট, আমি বলছি মোডালের পরে
একটা নট নিব প্লাস ভি1 নাও, এই যে ডুটা নাও, তারপরে যা আছে তাই। এখন অক্সিলারি কি আর মোডাল কি এটা এটা একটু বুঝাই দেই। দেখো অক্সিলারি হচ্ছে এই যে অ্যাম, লিখে নিতে পারো অ্যাম, ইজ, আর, অস, ওয়ার, হ্যাভ, হ্যাজ, বিন, বি, এগুলা হচ্ছে অক্সিলারি। বুঝতে পারছি? আসো মোডাল কোনগুলা? সকল মানে অক্সিলারির মধ্যেই মোডাল আছে, বাট আমি আলাদা করে লিখে দিছি তোমাদের বোঝার জন্য। মোডাল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওকে। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, অফ টু থাকে একটা, টু, এই কটা হচ্ছে মোডাল, এর বাইরে কোনো মোডাল নাই। তাহলে অক্সিলারি হচ্ছে ওগুলা আর মোডাল হচ্ছে এগুলা। তাহলে এই যে দেখো ক্যান পাইছো, এটা মোডাল ভার্ব, তাহলে ক্যানের পরে জাস্ট একটা নট দিবা, ডু দিবা। এবার দেখো আমি বললাম শি ইজ আ ডক্টর, সে একজন ডক্টর। এবার দেখো তো ভালো করে দেখো, ইজের পরে কি কোনো ভার্ব আছে ভাই? না। তাহলে এটা কোন রুলসে পড়ছে? এই যে অক্সিলারি, জাস্ট অক্সিলারি থাকলে অক্সিলারি নট করে দিবা। তাহলে ইজ নট আ ডক্টর, যা আছে তাই, প্রথমে যা আছে তাই এভাবে করে দিবা। কিন্তু আমি যদি বলি, ধরো যে আমি বললাম শি ইজ রিডিং বুক, দেখো তাহলে কি করবা? দেখো এই যে ইজ এরপরে একটা ভার্ব আছে না, তাহলে আমি বলছি অক্সিলারির পরে যদি ভার্ব থাকে তাহলে অক্সিলারি নট করে ভার্বটা যেই ফর্মে আছে সেই ফর্মে রাখবা। তাহলে দেখো অক্সিলারির সাথে নট করো, অক্সিলারির পরে যেহেতু ভার্ব আছে তাহলে অক্সিলারির সাথে নট করার পরে ভার্বটা যেই ফর্মে আছে সেই ফর্মেই রাখো, তারপরে বুকস দাও, প্রথমে যা আছে তাই। এগুলা যদি বুঝতে না পারো তাহলে সমস্যা, বোঝা লাগবে। এবার আসো উপরের দুইটা একটু বুঝাই দিই, হয়তো বা অনেকের কাছে বিরক্তি লাগতে পারে, বাট দেখো আমি সবার জন্য একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি বললাম রহিম রিডস বুক, নেগেটিভ করতে বললাম, কিভাবে করবা? এই যে রহিম লেখো, দেখো তো ভার্বের সাথে এস আছে না, আমি বলছি ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস নট প্লাস ভি1 দিবা, তাহলে ডাস নট দাও, ডাস নট প্লাস ভি1 দিবা। এখানে কিন্তু কার রিডস দেওয়া যাবে না, জাস্ট রিড দিবা, রিড বুক। বুঝাইতে পারছি? এখানে যদি রহিম না থাকে থাকতো দে রিড বুক, দেখো তাহলে এখানে কি হইতো, যেহেতু এটা ভি1 আছে, দেখো ভি1 আছে, ভি1 এর জন্য ডন্ট প্লাস ভি1 আমরা জানি, তাহলে তুমি ডন্ট দাও, এটা ভি1এই আছে, তাহলে জাস্ট এখানে তুমি ভি1টা লিখবা। আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা মেইন রুলসে যাব, যেটা কত নম্বর রুলস? এই যে 10 নম্বর রুলস। দেখো 10 নম্বর রুলসে তোমাকে কি বলছে, এটা একটু লেখা থাক, আমি একটু পরে মিশাই দেবো। হ্যাঁ, 10 নম্বর রুলসে বলছে যদি একটা নর্মাল সেন্টেন্স পাও, হোয়াট ইজ নর্মাল সেন্টেন্স? চলো আমি লিখি। ধরো এতক্ষণ পর্যন্ত তোমরা কি পড়ছো, কোনো বাক্যে এভরি থাকলে চেঞ্জ করা লাগে, কোনো বাক্যে মাস্ট থাকলে চেঞ্জ করা লাগে, হ্যাভ টু থাকলে চেঞ্জ করা লাগে, হ্যাজ টু, হ্যাড টু, কিংবা ধরো যে অনলি থাকলে চেঞ্জ করা লাগে। ধরো যে একটা বাক্য যেটাতে কিছুই নাই, আই শ্যাল রিমেম্বার ইউ, এই বাক্যটাতে কিছুই নাই, আছে দেখো এভরি আছে যে তুমি পরিবর্তন করবা, অনলি আছে যে পরিবর্তন করতে পারবা, মাস্ট আছে, হ্যাভ টু আছে। এখন এই বাক্যটা দিয়ে তোমাকে এই বাক্যটা বলছে নেগেটিভ করো। ভাই এটা তো কিছুই নাই, তুমি কেমনে নেগেটিভ করবা? হ্যাঁ, করার উপায় আছে। সেটা কি? যদি ওই যেগুলা পড়ছি আমরা এভরি টেভরি, হ্যাজ টু, হ্যাভ টু, অনলি, এগুলা যদি কোনো কিছুই না থাকে কোনো একটা বাক্যে, তাহলে নেগেটিভ করার উপায় হচ্ছে একটা নট অক্সিলারির সাথে একটা নট দেওয়া। কি দেওয়া? অক্সিলারির সাথে একটা নট দেওয়া, তার সাথে একটা বিপরীত শব্দ বসানো, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। কিভাবে? দেখো দেখো এখানে কি আছে? শ্যাল, তাহলে শ্যালের সাথে তুমি একটা নট বসাবা, কারণ শ্যাল হচ্ছে অক্সিলারি বা মোডাল, তাহলে শ্যালের সাথে একটা নট বসাবা। এবার দেখো রিমেম্বার আছে না, রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট, তাহলে তুমি এই জাস্ট এটার একটা বিপরীত শব্দ বসাবা। তাহলে স্বাভাবিক নর্মাল বাক্যকে নেগেটিভ করার নিয়ম কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে অক্সিলারির সাথে নট, তাহলে আই শ্যাল নট, বুঝছো? কারণ কি? এই যে যদি শ্যাল থাকে তাহলে জাস্ট অক্সিলারির সাথে নট দিবা। এরপরে দেখো একটা বিপরীত শব্দ রিমেম্বার, এর বিপরীত শব্দ কি? ফরগেট, তারপরে ইউ, হয়ে গেছে। দেখছো? এবার মিনিং
তুমি মনে হইতে পারে স্যার এটা কেমনে ঠিক হইলো, মিনিং মিলাবো। দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, আমাকে তোমার মনে রাখা উচিত, মানে আমি তোমাকে আমার মনে রাখা উচিত। আই শ্যাল নট ফরগেট ইউ, তোমাকে আমার ভুলে যাওয়া উচিত না। মিনিং মিলছে? বুঝতে পারছি? ওকে ওকে, আসো। ধরো যে আমি লিখলাম রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো বালক। এখন এটা দিয়ে তোমাকে বলছে যে মেক ইট নেগেটিভ। এবার বলো তো এটা কোন নিয়মে তুমি নেগেটিভ করবা? এখানে তুমি অনলি পাইছো, যে অনলি থাকলে নাথিং বাট নান বাট দিবা। এভরি পাইছো, যে দেয়ার ইজ নো দিবা। তুমি কি এখানে মাস্ট পাইছো, যে তুমি ওই যে ক্যান নট বাট ক্যান নট হেল্প দিবা? ভাই তুমি তো এখানে কিছুই পাও নাই, কেমন নেগেটিভ করবা? তাহলে নর্মাল রুলসে কি, ফার্স্টে অক্সিলারির সাথে নট নাও। তাহলে দেখো এখানে জাস্ট অক্সিলারি আছে, এখানে কোনো ভার্ব নাই। তাহলে অক্সিলারি থাকলে জাস্ট অক্সিলারির সাথে নট নিব। নেগেটিভ করার নিয়ম কি, জাস্ট অক্সিলারির সাথে নট নিব। তাহলে রহিম ইজ নট, তারপরে দেখো একটা বিপরীত শব্দ নিব। এবার তুমি কি বয়ের বিপরীত শব্দ বেশি ভালো না গুটের বিপরীত শব্দ বেশি ভালো? বলো তো, গুটের বিপরীত শব্দটা বেশি ভালো, বয়ের বিপরীত শব্দ দেওয়া লাগবে কেন তোমার? রহিম ভালো বালক, ভালোর বিপরীত কি? রহিম খারাপ বালক, এটাই তো। তাহলে তুমি রহিম ভালো বালক, এটার বিপরীত কি কেউ বলে? রহিম ভালো বালিকা, এটা কি এরকম কিছু বলে? না, এটা তো বলে না, বলে রহিম খারাপ বালক। তাহলে এই গুডটার একটা বিপরীত শব্দ নেওয়া লাগবে। তাহলে ইজ নট আ ব্যাড বয়। এবার মিনিং করো, দেখো রহিম হচ্ছে ভালো বালক, রহিম খারাপ বালক নয়। তার মানে কি? রহিম খারাপ বালক নয়, তার মানে কি মিন করে? ভালোই। তাহলে বুঝছো মিনিংটা কিভাবে কাজে দিচ্ছে অ্যান্ড কীভাবে চেঞ্জ হয়েছে। আশা করি তাহলে তোমরা এই 10 নম্বর রুলসের কোনোটা তোমাদের আর হওয়ার কথা না। ধরো যে আমি আরেকটা লিখলাম, কি লিখলাম? দাঁড়াও একটু, হ্যাঁ আমি বললাম শি, দাঁড়াও আমি কি লিখতে পারি? শি ইজ টল, সে লম্বা। এখানে কি আছে? এভরি, মাস্ট কিছু আছে যে পরিবর্তন করবা? তোমাকে এই যে এভাবে দিয়ে দেবে, নেগেটিভ করো। কেমনে করবা? জাস্ট আমি কি বলছি, যদি অক্সিলারি থাকে তাহলে জাস্ট অক্সিলারির সাথে নট নিবা। তাহলে অক্সিলারির সাথে নট নাও তো, তাহলে কি লিখবো? শি ইজ নট। এবার দেখো একটা বিপরীত শব্দ নাও, টলের বিপরীত শব্দ কি? শর্ট। তাহলে প্রথমটার মিনিং কি ছিল? শি ইজ টল, সে অনেক লম্বা। পরেরটার মিনিং কি হলো? সে খাটো নয়। সে খাটো নয় মানে কি বোঝাচ্ছে? সে লম্বা, অবশ্যই। তাহলে মিনিং বুঝাইতে পারছি? তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর আমি উদাহরণ, আচ্ছা একটা উদাহরণ দিই, এই জিনিসটার থেকে আটকানোর জন্য বহুত জিনিস আছে, মানে একটু যদি ঘুরায় দেয় তাহলে এই জিনিসটা আটকে যায়। কিভাবে? ধরো যে আমি তোমাদের দিলাম হি ডিড দ্য ওয়ার্ক। এই যে এই উদাহরণটা একটু ভালো করে মনে রাখো, হি ডিড দ্য ওয়ার্ক স্লোলি। এই বাক্যটা দিয়ে তোমাদের বলছে নেগেটিভ করো। একেবারে দেখো এই উদাহরণটা ভালো করে মনে রাখো, যদি ম্যাক্সিমাম বলবো না, প্রায় 30 থেকে 40% স্টুডেন্ট এই জিনিসটা ভুল করবে। মাথায় রাখো কেমনে ভুল করবে। দেখো আমি বলছি এটাকে নেগেটিভ করো, এটার মধ্যে কি আছে যে তুমি নেগেটিভ করবা? কিছুই নাই। তাইলে এটা হচ্ছে নর্মাল নিয়মে। হ্যাঁ, এবার আসো দেখো নর্মাল নিয়মটা কি ছিল? যদি বাক্যে কোনো V2 থাকে, এখানে ওয়ার্ক কিন্তু নাউন হিসাবে কাজ করছে, ওয়ার্ক কিন্তু ভার্ব না। তাহলে বাক্যে যদি কোনো V2 থাকে, আমরা পড়ছিলাম ডিড নট প্লাস V1 বসাবো। কি বসাবো? ডিড নট প্লাস V1। তাহলে এটা হচ্ছে V2। তাহলে তুমি হি, এই দেখতে পাচ্ছ কি, এই যে এখানে হি ছিল, সরি আমি এক্সটেন্ডে সরি। তাহলে হি ডিড নট, ডিড যদি V2 থাকে তাহলে ডিড নট প্লাস V1 বসাও। তাহলে হি ডিড নট। এবার V1 কি? ডিড ছিল V2, কেন পড়ছো না? ডু ডিড ডান, সে ক্লাস 3 থেকে পড়ে আসতেছে। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে আমি ডিড নট দিলাম, এরপরে কি দিব? V1 দিব। ডিটের V1 কি? ডিটের V1 হচ্ছে ডু, দিছ। তারপরে জাস্ট একটা বিপরীত শব্দ বসাও। স্লোলির বিপরীত শব্দ তুমি বসাবা। তাহলে আগে স্লোলির আগের অর্ডগুলো তো লিখবা তুমি, দা অর্গ। স্লোলির বিপরীত শব্দ কি? কুইকলি। দেখছো এই যে এই জিনিসটা ভাই ভুল করবে অনেকে, বলবে ভাই ডিড নট একটা ডিড দিছেন, আবার ডু দিছেন, এখানেও ডিড ছিল, ক্যারিমেরি লাগে যায়। একটু মনে রাখো, আশা করি বুঝাইতে পারছি। আর আর আমি যাচ্ছি না এদিকে, আর যাচ্ছি না, সব মিশাই দিলাম। আসো তারপরে কি বলছে একটু দেখি। উফ, কি বলছে তারপরে? ও হ্যাঁ,
তারপরে বলছে যদি বাক্যে কোনো চিরন্তন সত্য পাও, কি পাও? চিরন্তন সত্য। এরকম দেখো, ধরো যে আমি লিখলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নাকি ওয়েস্ট? ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। পশ্চিম? ইস্ট মানে কি পশ্চিম? না, পূর্ব। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে। এবার এটা চিরন্তন সত্য না? বাক্যের নিয়ম হচ্ছে, বাক্যে তোমাকে যদি চিরন্তন সত্য দিয়ে বলে যে মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ বানাও, তাহলে কিভাবে বানাবা জানো? জাস্ট এই বাক্যের সাথে একটা নট যুক্ত করবা। কি যুক্ত করবা? নট যুক্ত করবে। এবার আমাকে বলো তো, এই যে রাইজেস, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস আছে, তাহলে আমি বলছিলাম এখানে কি লিখে দিচ্ছিলাম একটু আগে, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে এটাকে করা লাগে ডাস নট। কি করা লাগে? ডাস নট, এরপরে ভি অন, তাহলে ভি অন। রাইজেস এর ভি অন হচ্ছে রাইজ, কারণ রাইজেসের সাথে এস যুক্ত আছে। বুঝতে পারছি? এবার তোমার কাজ হচ্ছে সুন্দর করে শুধুমাত্র এই নটটাকে একেবারে বাক্যের প্রথমে দেওয়া। তোমরা ইন্টারোগেটিভ চেনো? ওই যে ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব সামনে আনতে হয়, এখানে সেম কাজটা করা লাগবে। তাহলে তুমি এখানে কি করবা? ডাস নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এবার প্রশ্ন হচ্ছে, ভাই আপনাকে বানাইতে বলছে নেগেটিভ, আর আপনি এটাকে কি বানাইলেন? অক্সিলারি ভার্ব সামনে আনা মানে তো হচ্ছে ইন্টারোগেটিভ, তাহলে আপনি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইলেন, এটা ভুল হয়েছে? ন। নিয়মটাই হচ্ছে কোনো চিরন্তন সত্য থাকলে তাকে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করা লাগবে। তো ইন্টারোগেটিভ করে নেগেটিভ করা তোমাদের কাছে টাফ লাগতে পারে, কারণ এখনও ইন্টারোগেটিভ আমি পড়াই নাই। তাহলে আমি সহজ নিয়ম শিখাইলাম, বাক্যে একটা নট যুক্ত করে সেই নটটাকে বাক্যের প্রথমে দিবা এবং সুন্দর করে বাক্যের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। আশা করি বুঝাইতে পারছি। এটা আহামরি টাফ কিছু না। কেন প্রশ্নবোধক দিলাম? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা হয়, একটা অক্সিলারি ভার্ব সামনে আনলে হয়। ডাব্লিউএইচ কোশ্চেন কি? ফার্স্টে, বাক্যের ফার্স্টে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়েন এই ওয়ার্ডগুলো থাকবে। আর অক্সিলারি ভার্ব কি? বাক্যের প্রথমেই একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ইত্যাদি ইত্যাদি শুরু হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ, একটা কি দিব? যদি তুমি ভাই এই জিনিসটা না দাও, সুন্দর করে তোমার 1 মার্ক 0 হয়ে যাবে। তখন বললো না যে ভাই এটার জন্য আবার 1 মার্ক 0 হওয়ার কি আছে, এটা বলা যাবে না, এটা দেওয়াই লাগবে। এই যে প্রশ্নবোধক চিহ্নটা, কোশ্চেন মার্কটা দেওয়াই লাগবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার আসো, হয়েছে? এবার আসো তারপরেরটাতে কি বলছে? বলছে যদি কোনো একটা বাক্যে সামটাইমস থাকে, কিরকম? ধরো যে আমি লিখলাম হি ইজ সামটাইমস কি হ্যাপি। দেখো, তোমাকে বলছে যদি কোনো একটা বাক্যে সামটাইমস থাকে তাহলে দুইটা জিনিস করা লাগবে। প্রথমটা হচ্ছে অক্সিলারির সাথে একটা নট দেওয়া লাগবে, প্লাস এই সামটাইমসের জন্য একটা অলওয়েজ যুক্ত করা লাগবে। তাহলে আমাকে বলো এই সামটাইমসের জন্য কয়টা জিনিস আসলো ভাই? অক্সিলারির সাথে নট দেওয়া লাগবে, অলওয়েজ যুক্ত করা লাগবে। তাহলে এই বাক্যটাকে তুমি কি করবা? তাহলে লিখবা হি। এখানে দেখো জাস্ট অক্সিলারি আছে, ডান পক্ষে কি লিখে দিছিলাম? অক্সিলারি থাকলে জাস্ট অক্সিলারির সাথে নট করবা। তাহলে হি ইজ নট, তারপরে সামটাইমসের পরিবর্তে কি দিবা? অলওয়েজ হ্যাপি। দেখো কঠিন কোনটা বলো? আসো তারপরে আরেকটা, এই দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে ক্লাস অনেক সুন্দর করে অনেক লেন্থ করে নিছি, ঘন্টাখানেক পরে দেখি ক্লাস রেকর্ডই হয় নাই, কখন যেন ক্লাস সব কেটে কুটে অবস্থা শেষ, তখন যে মনটা কি বলে। আসো দেখো, আমি আরেকটা লিখলাম, ধরো যে আমি লিখলাম রহিম। আচ্ছা 1 মিনিট, ক্লাস কি বাম দিকে দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এক্সট্রিমলি সরি তোমাদেরকে। দেখো রহিম কি লিখলাম? ধরো যে আমি লিখলাম রহিম ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ। রহিম সবসময় অ্যাক্টিভ না, লেজি, অলস। এটা তোমার ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমাকে এটা দিয়ে বলবে এটাকে অ্যাফার্মেটিভ করো।
এই বাক্যটা দিয়ে বলবে যে এটাকে নেগেটিভ করো, বাট সবসময় কি ভাইয়া নেগেটিভই করতে বলবে? না ভাই, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলতে পারে। তাহলে এখন এই বাক্যটা দিয়ে তোমাকে বলবে অ্যাফার্মেটিভ করো, কেমনে করবা? দেখো, তুমি জানো যে ও অলওয়েজ আছে, সাথে একটা নট আছে, তো আমি তো পড়ছিলাম অলওয়েজ সাথে একটা নট থাকলে সামটাইমসের রুলসে পড়ে। তাইলে এটা যেহেতু নেগেটিভ, এই যে নট আছে নেগেটিভ, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ বানাইতে হলে আমাকে সামটাইমস দেওয়া লাগবে। তাহলে সামটাইমস কিসের জন্য দিবা? জাস্ট এই যে এই নট এবং এই অলওয়েজ, এই দুটার জন্য সামটাইমস দিবা। তাহলে কি দিবা? রহিমস ইজ দাও সামটাইমস অ্যাক্টিভ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এবার আমাকে আমাকে তোমরা এই জিনিসটা নিজের খাতায় করো, দরকার হলে ভিডিওটা পজ করে করো। সেটা আমি তোমাকে বললাম রহিম ডাজ নট অলওয়েজ ডু ইট, এটা তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলছি। তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এটা এখন করো। করছো? আশা করি করছো। দেখো এবার দেখো কি আছে ভাই, ডাজ নট আছে আর একটা V1 আছে। আমরা কি জানি, বামপক্ষে কি পড়ছিলাম মনে আছে? বাক্যে যদি V1 এর সাথে এস কিংবা ইএস থাকে তাহলে এর পরিবর্তে ডাজ নট প্লাস V1 বসে। বুঝাইতে পারছি? তাহলে এখানে কি আছে? ডাজ নট প্লাস V1 আছে, অর্থাৎ ডান পক্ষ আছে। তাহলে ডান পক্ষের পরিবর্তে আমাকে এখন বাম পক্ষ লেখা লাগবে। ওকে, তাহলে বাম পক্ষ কি লিখবো? রহিম, এই ভার্বের সাথে এস বাই এস, তাহলে ভার্ব কোথায়? এটা ডু হচ্ছে ভার্ব, তাহলে লিখবো রহিম ডাজ সামটাইমস ইট। ভাই এটা যে কতজন ভুল করবে লিখে নাও, তুমি তোমার ফ্রেন্ডকে দিবা, এর মধ্যে শতকরা কম করে হইলেও 25 জন ভুল করবে, কম করে হইলেও 25 জন ভুল করবে। লিখে নাও, এখনই লিখে নাও, চেক করো, যদি ভুল না করে চেক করো। তাহলে কেন ভুল করে? এটা ভুল করার কিছু আছে? জাস্ট ডান পক্ষ লেখা আছে, তুমি বাম পক্ষ লিখবা, এগুলো একটু প্র্যাকটিস করা লাগে, আশা করি কঠিন কিছু না। চলো আর কি আছে? ও আর 2টা পেজ আছে, একটু ক্লাসটা লেন দিয়ে আমি এক্সটেন্ড, সরি ভাই, আমি শিখাইতে গেলে ওই যে একটু লং হয়ে যায়। এখন কি করব, এখন তোমাদেরকে বাদ দিয়ে শেখাবো, তখন পরীক্ষায় দেখবো যে তোমরা ফুল মার্ক পাবা না। আমি চাই জাস্ট A+ যাতে না হয়, একটু ফুল মার্ক পাও, একটু 95, 96, 97, 98, 95 উপরে যাতে নাম্বারটা থাকে। হ্যাঁ, ওকে, আসো এবার দেখো রুলস 13-তে কী বলছে একটু লিখে দেই। সেটা বলছে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে ম্যানি থাকে, অথবা মাস থাকে, অথবা আ ফিউ আ লিটল, আ ফিউ আ লিটল, তাহলে কি বসবে? দেখো, ম্যানের জন্য বসবে নট আ ফিউ, মাসের জন্য বসবে নট আ লিটল, আ ফিউ এর জন্য বসবে নট ম্যানি, আর লিটলের জন্য বসবে নট মাস। দেখো তো এগুলার মধ্যে তুমি চিহ্নিত করতে পারতেছো মানে মিলটা? বলি একটু বলি, কখনো মাস কাউন্টেবল নাউনের পূর্বে বসে না, মাস বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আমি কখনো বলতে পারবো না মাস ফিশেস, অনেকগুলা মাছ, না, মাস ওয়াটার, অনেক পানি, বাট আমাকে বলা লাগবে ম্যানি ফিশেস। ম্যানি সবসময় বসে কাউন্টেবলের পূর্বে। সেমভাবে ফিউ মানে হচ্ছে খুবই অল্প, নাই বললেই চলে, আর আ ফিউ মানে হচ্ছে অল্প। তাহলে ফিউ কিংবা আ ফিউ যেটাই তুমি বলো সেটা বসবে কাউন্টেবলের পূর্বে, আর লিটল অবশ্যই বসবে আনকাউন্টেবলের পূর্বে। এবার এখানে জিনিসটা মিলাও, দেখো ম্যানি কাউন্টেবলের পূর্বে বসে, তাহলে ম্যানির জন্য বসছে ফিউ, যেহেতু এটা নেগেটিভ করতে বলছে তাহলে জাস্ট আমাকে একটা নট দেওয়া লাগছে। মাস, মাছ বসে আনকাউন্টেবলের পূর্বে, তাহলে মাছের জন্য বসছে লিটল, মানে এই মাছ কিন্তু ওই ফিশ না যে মাছ রান্না করে খাও, এটা হচ্ছে মাছ, তাহলে এটার জন্য লিটল বসছে, যার আগে একটা নট বসছে। আ ফিউ, আ ফিউ কি কাউন্টেবলের পূর্বে বসে, তাহলে কাউন্টেবল পূর্বে ম্যানি বসে, তার আগে একটা নট বসছে। আর লিটল আনকাউন্টেবলের পূর্বে, তাহলে মাছ বসছে, নট বসছে। মিলটা খুঁজে পাইছো? এবার এখান থেকে একটা পড়তে পারে, দিয়ে দেয় একটা, অনেক সময় দিয়ে দেয়। কী বলি, আমি একটা উদাহরণ দেখলাম, হি হ্যাজ ম্যানি বুকস, আমি বললাম হি হ্যাজ ম্যানি বুকস। দেখো আমি বলতে পারবো না হি হ্যাজ ম্যানি ওয়াটার্স, হয় না, কারণ ওই বাক্যই ভুল। তাইলে
ম্যানির পরে অবশ্যই একটা প্লুরাল ফর্ম বসবে এবং এটা কাউন্টেবল বসবে, নট আনকাউন্টেবল। বুঝছো? তাহলে দেখো হ্যাজ, হি হ্যাজ, হু লেখো। এবার ম্যানির পরিবর্তে আমরা কি জানি? নট আ ফিউ, তাহলে লেখো নট আ ফিউ বুকস। এবার তোমাকে যদি এই জিনিসটা, এই যে এটা তো দিয়ে বলবে যে এটাকে নেগেটিভ করো, তোমাকে এখন এটা দিয়ে যদি বলে অ্যাফার্মেটিভ করো তখন কিভাবে করবা? জাস্ট তুমি জানো নট আ ফিউ থাকলে হয় ম্যানি, তাহলে লিখবা ম্যানি হি হ্যাজ ম্যানি বুকস। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এই আহামরি কিছু কঠিন না, আহামরি কিছু কঠিন না, মিশাই দিলাম। এবার তারপরের রুলসটা যেটা তোমরা কোথায় পড়ছো, ওই যে খুবই পরিচিত একটা রুলস, যেটা তোমরা ওই যে সিম্পল কমপ্লেক্সে পড়ছো। দূর আসো, সেই রুলসটাই কি আমি তোমাদের লিখে দেবো। আচ্ছা লিখে দিই, টু ডট 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 টু যদি থাকে তাহলে বসবে সো ডট 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 দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। ওকে, কি বললেন ভাই, এটা কি বললেন আপনি? ক্যান নট, কুড নট, কই থেকে কি আসলো? আসো আসো লিখি। আমি বললাম দ্য ম্যান ইজ টু লং টু টাচ দ্য রুফ। হ্যাঁ, মানুষটা অনেক বেশি লম্বা, একেবারে ওই সাদে। তাহলে দেখো এবার এটাতে আছে টু ডট 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 টু, বড় টু ছোট টু, এটাকে আমি এভাবে বলি বড় টু ছোট টু, টু টু। তাহলে বড় টু ছোট টু যদি থাকে তাহলে বড় টু এর জায়গাতে সো দিবা। তাহলে কি দিবা বড় টু এর জায়গাতে? সো। আমি একটু লিখি, দ্য ম্যান ইজ পর্যন্ত লিখলাম। তারপরে কি লিখবা? বড় টু এর জায়গাতে লিখবা সো। এরপর এই বড় টু এবং ছোট টু এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, মানে যেই ওয়ার্ডটাই থাকবে সেই ওয়ার্ডটাই তুমি লিখবা। এরপরে ছোট টু এর জায়গাতে লিখবা দ্যাট। তারপরে সাবজেক্ট নিবা, তাহলে দ্য ম্যান এটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা কি জানি, বাক্যে একটা নাউন বসলে বাকি সময় ওই নাউনটার পর নাউন বসে। তো তুমি এই ম্যান, দ্য ম্যানকে কি দ্বারা প্রকাশ করা হয়? হি দ্বারা প্রকাশ করা হয়, কারণ দ্য ম্যান একটা মানুষকে বুঝাইছে। তাহলে লিখবা সো লং দ্যাট হি। এবার দেখো এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে না, মানে ভি1-এ। তাহলে লিখবা ক্যান নট, তারপরে টু এর পরের অংশ টাচ দ্য রুফ। আবার দেখো বড় টু এর জায়গাতে সো দিবা, তারপরে বড় টু এবং ছোট টু এর মাঝখানের অ্যাডজেক্টিভটা বসাই দিবা, তারপরে ছোট টু এর জায়গাতে ড্যাট দিবা, তারপরে একটা সাবজেক্ট নিবা, এই যে বাক্যের সাবজেক্ট। এরপরে যদি এটা ভি1-এ হয় তাহলে নিবা ক্যান নট, যদি ভি2-তে হয় তাহলে নিবা কুড নট। এটা যেহেতু ভি1-এ ক্যান নট নিছো, তারপরে টু এর পরে বাকি অংশ বসাই দিবা। আশা করি এটা কঠিন না, এটা নিয়ে আর বোঝানোর কিছু না। এই যে ওখানে উত্তর দেওয়া আছে, দেখো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তাহলে দেখো এই যে বড় টু এর জায়গাতে সো নিছে, বড় টু এবং ছোট টু এর মাঝখানে অ্যাডজেক্টিভটা নিছে, ছোট টু এর জায়গাতে দ্যাট নিছে, তারপরে কি করছে? সাবজেক্ট নিছে। বাক্যের দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট, তাহলে ওল্ড ম্যানকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। ওল্ড ম্যানকে সি দ্বারা, ম্যান কি মহিলা না পুরুষ? তুমি সি দ্বারা বলবা না, এটাকে হি দ্বারা বলা লাগবে। তো ওল্ড ম্যান হচ্ছে একজন, সেটাকে তুমি দে বলবা না, সেটাকে তুমি ইট বলবা? ইট তো বস্তুকে বোঝানো হয়, তাহলে ওল্ড ম্যান হচ্ছে ব্যক্তি, তাহলে বলবা হি। এরপর দেখো ইস কিউ ভি1-এ আছে, তাহলে তুমি ক্যান নট দিবা, এরপরে টু এর পরের অংশ দিবা। আশা করি বুঝাইতে পারছি, এটা আমারই কঠিন কিছুই না, জাস্ট একটু এটা তো আবার রুলস মুখস্থ করতে যাও না যে বড় টের জায়গাতে সো, তারপরে এটা, তারপরে ওইটা, হ্যাঁ, তারপরে ডট ডট ডট, ও হবে না। খাতায় লিখে একটু প্র্যাকটিস করবা, ব্যাস হয়ে যাবে। এবার দেখো কোনো বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি হইতে পারে? তাহলে হইতে পারে নো সুনার হ্যাড প্লাস দেন, নো সুনার হ্যাড ডট 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 দেন। কীভাবে বাক্য? চলো আমি লিখি, অ্যাজ সুন অ্যাজ, আমি লিখলাম বাক্যটা লিখি, as soon as he reached the school, তারপরে লিখলাম the student came, সে যখনই স্কুলে পৌঁছাইলো তখনই ছাত্ররা আসলো। এবার দেখো বাক্যে আছে as soon as, এখন তোমাকে বলবে মেক ইট নেগেটিভ, এই যে নেগেটিভ দিয়ে দিবে। কীভাবে করবা? এই as soon as এর জায়গাতে তুমি দিবা নো সুনার হ্যাড, কি দিবা? নো সুনার হ্যাড। এবার প্রশ্ন হচ্ছে ভাই এই দেন কোথায় দিব? এটা কিন্তু দেন না, মাথায় রাখবা, এটা দেন না, নট ইট দেন, রাদার ইট দেন। বুঝতে পারছি? তাহলে দেন কোথায় দিব? নট দেন। দেন কোথায় দিব? ভালো করে মনে রাখবা, এই কমার জায়গাতে দেন দিবা,
এখন প্রশ্ন হচ্ছে ভাই কমা মানে কি, এখানে কি প্রত্যেক বাক্যে কমা থাকবে? না ভাই, এটা বোঝার জন্য তোমাকে একটু সিম্পল কমপ্লেক্স বোঝা প্রয়োজন। সেটা হচ্ছে আমরা যদি ওই ক্লাসের ফার্স্ট ক্লাসটা একটু দেখো তাইলে বুঝবা এই বাক্যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে রিস্ট আরেকটা হচ্ছে কেম, দুটাই ফাইনাইট ভার্ব। তো দুটা ফাইনাইট ভার্ব থাকলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে এই যে অ্যাজ সুন অ্যাজ যেহেতু আছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং এই পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে প্রথম ক্লোজটা শেষ হয়ে এখানে একটা দেন দিব, তারপরে পরের ক্লোজটা লিখবো, অর্থাৎ দুইটা ক্লোজের মাঝখানে আমাকে দেন দেওয়া লাগবে। এখন দুইটা ক্লোজের মাঝখানে দেন বলতে ক্লোজ যদি না চেনো, এখন এটা লেন্দি হয়ে যায় না, বলো অনেক লেন্দি হয়ে যায়। আমি তো অলরেডি দিছি ওই সিম্পল কমপ্লেক্সের ফার্স্ট ক্লাসটা, একেবারে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গাতে দেন দিবা, তারপরে এই যে দ্য স্টুডেন্ট, এই কী লিখছি এটা স্টুডেন্ট, এই যে হি রিস্ট ইত্যাদি ইত্যাদি। একজন কল দিছিল, ক্লাসটা কি আছে না চলে গেল ভাই? আছে, সমস্যা নেই। বুঝাইতে পারছি? আসো, আর এই যে কয়টা আছে, দুইটা বা তিনটা করলে শেষ। তারপরে তোমরা, আমি আশা করি পরীক্ষায় কোনো পরীক্ষায় না যে এর বাইরে কোনো কোশ্চিন আসে না, কোনো কোশ্চিন না। এবার দেখো কি বলছে, ডিগ্রি। হোয়াট ইজ ডিগ্রি? এই ডিগ্রি মানে ওই যে তোমার অনার্স ডিগ্রি না, ওই সার্টিফিকেট না। ডিগ্রি মানে হচ্ছে, ভালো করে মনে রাখো, একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে তুলনা করাটাই হচ্ছে ডিগ্রি। ডিগ্রির কাজই হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। কীভাবে দেখো, আমি ধরো যে লিখলাম একটা বয় যে হচ্ছে টল, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্প্যারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। যখন আমি জাস্ট একটা অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য লিখব তখন এটা হবে পজিটিভ ডিগ্রি। ধরো যে আমি বললাম শি ইজ এ স্মার্ট বয়, আমি এখানে কারো তুলনা করতেছি না, বাট ওই অ্যাডজেক্টিভটা দিয়ে বাক্যটা বলছি। ধরো যে শি ইজ আ টল ম্যান, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। বাট তুলনা কিভাবে আসলো? আমি বললাম শি ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এবার দেখো, সে লম্বা সকল ছাত্রদের থেকে, এই যে একটা তুলনা করলাম না, কিন্তু এখানে কিন্তু আমি আর টল দেই নাই, আমি বলছি শি ইজ টলার। তাহলে এখানে কি দিছি আমি? টলার দিছি। এটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট। আমি বললাম শি ইজ দ্য টলেস্ট বয়, শি ইজ দ্য টলেস্ট বয় হয় হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সবার মধ্য থেকে তুলনা করছি যে সে সেরা, বা হি ইজ দ্য বেস্ট বয়। তাহলে সবার মধ্যে থেকে তুলনা করতে হইলে এই যে এরকম একটা ইএসটি যুক্ত হবে। যদি একাধিক জন বা দুইজনের মধ্যে তুলনা করতে চাই তাহলে টলার ইউজ করা হবে, আর টল হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে হচ্ছে ডিগ্রির খেলাটা। তাহলে তোমরা সুপারলেটিভ ডিগ্রিটা বুঝলা, যেখানে ইএসটি যুক্ত থাকবে, সবার মধ্যে তুলনা করবে। কম্পারেটিভ সাধারণত দুইজনের মধ্যে তুলনা করে। এত কিছু মনে না রাখলে মনে রাখবা যে একটা ইয়ার থাকবে অ্যাডজেক্টিভের শেষে। এবার কিছু আমি অ্যাডজেক্টিভ লিখে দিই, চিনবা কি করে দেখো। যদি থাকে শর্ট তাহলে কি হবে? শর্টার, শর্টেস্ট। ওকে, তাহলে যত মনোসিলেবলিক ওয়ার্ড আছে, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড আছে, সিলেবল বোঝো, এই যে শর্ট একবারই উচ্চারণ করা যাচ্ছে, তাদেরকে কম্পারেটিভ করার জন্য একটা ইয়ার এবং সুপারলেটিভ করার জন্য ইএসটি যুক্ত করা হয়। নর্মাল নিয়ম, সব জায়গাতে আবার খাটে না, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। ধরো যে আমি লিখলাম স্ট্রং, তাহলে এটা হচ্ছে স্ট্রঙ্গার, আর এটা কি? স্ট্রংগেস্ট। বুঝছো? তাহলে এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। বাট আমি যদি বলি বিউটিফুল, 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 দেয়ার আর ট্রাই সিলেবল, তিনটা সিলেবল আছে। তাহলে বিউটিফুল এক সিলেবল যেহেতু না, তাহলে এর আগে একটা মোর দেওয়া লাগবে, মোর বিউটিফুল। দেখছো, জাস্ট মোর আনা লাগবে কিসের আগে? কম্পারেটিভের আগে। আর সুপারলেটিভের আগে আনা লাগবে মোস্ট বিউটিফুল। কি আনা লাগবে? মোস্ট। এই মোস্ট কথাটা আনা লাগবে। এখন মাথায় রাখবা, অবশ্যই সুপারলেটিভের আগে একটা দা যুক্ত হবে, দা দা দা, বাট এগুলোর আগে দা যুক্ত হয় না। এটা একেবারে বেসিক পর্যায়ে, কারণ আমরা যখন ডিগ্রি পড়বো তখন তো ক্লিয়ারলি শেখাবো, তাই না? ডিগ্রির তো টপিকটা আছে আমাদের, ধরে রাখছি। তাহলে তোমাকে বলছে যদি কোনো একটা সুপারলেটিভ ডিগ্রি থাকে, তোমাকে নেগেটিভ বলবে, মেক ইট নেগেটিভ, তখন তুমি সুপারলেটিভ থেকে পজিটিভে আনবা। এখন সুপারলেটিভ চিনবা কি করে?
এই যে দা থাকবে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভের আগে মোস্ট থাকতে পারে, সবার মধ্যে তুলনা সেরা জিনিসটা বা সবার মধ্যে খারাপ জিনিসটা বোঝাবে, অর্থাৎ সবার মধ্যে তুলনা বোঝাবে। বুঝাইতে পারছি? এবার আসো উদাহরণ দেই। কীভাবে করবা দেখো, একটু মাথায় রাখার জিনিস আছে এখানে। সেটা কি লিখি, আমি একটু লিখি। ইয়েস, দেখো, হি ইজ দ্য শর্টেস্ট বয় ইন আওয়ার ভিলেজ। কি লিখছে? হি ইজ দ্য শর্টেস্ট বয় ইন আওয়ার ভিলেজ। এবার এটাকে বলছে নেগেটিভ। এখন তোমাকে ভাই কখনোই বলবে না যে এটাকে পজিটিভ করো, তোমাকে নেগেটিভ করতে বলবে। ভাই পজিটিভ আর নেগেটিভ তো বিপরীত শব্দ, তাহলে এখানে পজিটিভ করবো কেন, নেগেটিভ করতে বলছে? আপনি কি বলেন? আসলে ওটা পজিটিভ মিনিং যদি করো, পজিটিভ আর নেগেটিভ বিপরীত, ওই মিনিং অনুযায়ী মিলবে না। এখানে পজিটিভ করা মানে এখানে নেগেটিভ করা লাগবে, বুঝছো? এখানে মিনিং অনুযায়ী মিলাইতে পারবো না, তাহলে তোমাকে বলবে নেগেটিভ করো, তার মানে তুমি ধরে নিছো যে এটাকে তোমাকে পজিটিভ করতে হবে, বুঝছো? তাহলে কিভাবে করবা দেখো, কিভাবে করবা নেগেটিভ, কিভাবে করবা? যেহেতু এটাকে নেগেটিভ করতে বলছে তার মানে পজিটিভ। এখন দেখো ভালো করে খেয়াল রাখো, নো আদার কথাটা মনে রাখো, মুখস্থ থাকা লাগবে। নো আদার কথাটা মুখস্থ থাকা লাগবে। কি থাকা লাগবে? নো আদার। এরপরে অ্যাডজেক্টিভের পরের সকল ওয়ার্ড এখানে বসাই দিবা। বুঝতে পারছি? নো আদার ফার্স্টে চোখ বন্ধ করে বসাই দিবা, অ্যাডজেক্টিভের পরের সকল ওয়ার্ড এখানে বসাই দিবা। দিছ? এবার কি করবা? এবার বাক্যের ভার্বটা নিবা। নিছো? বাক্যের ভার্ব নিছো? নাও। এরপরে একটা অ্যাস নিবা। নিছো? নাও। এরপরে এই অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্মটা বসাবা। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম হচ্ছে শর্ট। কি? শর্ট। তাহলে লিখবা শর্ট, তারপরে অ্যাস লিখবা। লেখার পরে এই যে হিটা আছে না, এর অবজেক্টিভ ফর্ম বসাবা। এখন প্রশ্ন হলো ভাই অবজেক্টিভ ফর্ম কি? দেখো আমি লিখে দেই, এই কটার মধ্যে থেকে আসতে পারে। যদি হি থাকে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সি থাকলে হচ্ছে হার, দে থাকলে হচ্ছে দেম। যদি রহিম থাকে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে রহিম। মোটামুটি এগুলা। যদি ইউ থাকে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। ওকে, তাহলে হি আছে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে কি করলেন আবার বলেন। ফার্স্টে নো আদার মুখস্থ, চোখ বন্ধ করে বসাবা, অ্যাডজেক্টিভের পরে সব কিছু বসাই দিবা, তারপরে বাক্যের ভার্বটা বসাবা, তারপরে একটা অ্যাস নিবা, তারপরে বাক্যের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম নিবা, তারপরে আরেকটা অ্যাস নিবা, তারপরে অবজেক্টিভ ফর্মটা নিবা। আমি আর বুঝাই দেবো না, আশা করি বুঝতে পারছো। না হলে পজ করো, ভিডিও এখনই পজ করে আবার ব্যাক দাও, ব্যাক দিয়ে আবার দেখো। দ্বিতীয়বার বলার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে চমৎকার, সেটা হচ্ছে ধরো যে উপরের বাক্যটা তোমার কাছে দেওয়া নেই, তোমরা কি বুঝছো? আশা করি বুঝছো। এই বাক্যটা তোমাদের কাছে দেওয়া নেই, এখন এই বাক্যটা দিয়ে রাখছে, দিয়ে কি বলবে জানো? দিয়ে তোমাকে বলবে না যে এটা সুপারলেটিভ করো, কি বলবে জানো? সুন্দর করে বলবে মেক ইট অ্যাফার্মেটিভ। এই যে খেলা কি হইলো ভাই, এটা পজিটিভ ডিগ্রি, কিন্তু এটাকে আমাকে সুপারলেটিভ ডিগ্রি করতে বলবে না, বলে বলছে পজিটিভ অ্যাফার্মেটিভ করো। সেম ভাবে উপরে কি লিখে রাখছিল? সুপারলেটিভ। এটাকে তোমাকে বলছিল নেগেটিভ করো, তখন তুমি এটা লিখছিলা। বাট যখন এটা দেওয়া থাকবে তখন কোশ্চেনে তোমাকে থাকবে অ্যাফার্মেটিভ করো, তখন তুমি অ্যাফার্মেটিভ করবা। বুঝতে পারছি? অ্যাফার্মেটিভ করা মানে কি? সুপারলেটিভ করা। নেগেটিভ করা মানে কি? পজিটিভ করা। বুঝতে পারছি? এবার কিভাবে করবা? নো আদার কেটে দাও। দিছ? কেটে দেওয়ার পরে ওই যে লাস্টের অবজেক্ট আর সাবজেক্টিভ ফর্ম লেখো। অবজেক্ট হিম, এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। লেখছ? তারপরে এই যে ইজ লেখো, হি ইজ। এবার অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ফর্ম লিখবা। তো আমরা জানি সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, তাহলে হি ইজ দ্য শর্টেস্ট। এরপরে এই নো আদারের থেকে একেবারে ভার্ব পর্যন্ত যা আছে তাই লিখে দাও। কঠিন না? কঠিন না। চলো মিশাই দিই, এটা আর না, এটা নিয়ে আর মাথা ঘামাঘামি করা যাবে না। না গো, কে এত ডিস্টার্ব করতেছে? দেখো বলছে কামাল ইজ স্ট্রঙ্গার দ্যান জামাল। কি বলছে? কামাল ইজ স্ট্রঙ্গার দ্যান, এক মিনিট, হ্যাঁ,
কামাল ইজ স্ট্রঙ্গার দ্যান জামাল। এখন এটা দিয়ে তোমাকে বলবে নেগেটিভ করো। এখন দেখো, যেহেতু বাক্যে দেন আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে ভাববা এটা হচ্ছে নেগেটিভ করতে বলছে। কি আছে বাক্যে? দেন আছে। এবার কীভাবে করবা দেখো, ভেরি ইজি, ভেরি ইজি। লাস্টের এটা সামনে আনবা, এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ কিছু করা লাগবে না, জাস্ট হুবহু যেভাবে আছে সেভাবে আনবা। আনছো? আনো। তারপরে লিখবা ভার্বটা, তারপরে একটা নট নিবা, তারপরে অ্যাস নিবা, তারপরে এটার পজিটিভ ফর্মটা নিবা, তারপরে অ্যাস নিবা, তারপরে এই প্রথমটা নিবা, যেভাবে আছে সেভাবে বসো। কি কোনটা বোঝো নাই বলো? জামাল লিখবা, মানে লাস্টেরটা লিখবা, তারপরে ভার্বটা নিবা, তারপরে একটা নট নিবা, অ্যাস নিবা, তারপরে এটার পজিটিভ ফর্মটা নিবা, একটা অ্যাস নিবা, প্রথমটা নিবা। এখন এটাকে যদি তোমার অ্যাফার্মেটিভ করতে বলে তখন কি করবা? তখন সেমভাবে ওই লাস্টেরটা নিবা, তাহলে কামাল, তারপরে ভার্ব নিবা, নাও, তারপরে এই যে এটার কম্পারেটিভ ফর্মটা নিবা, স্ট্রঙ্গার, তারপরে একটা দেন নিবা, কি নিবা? দেন, তারপরে এই যে প্রথমটা লাস্টে বসাবা। আশা করি বুঝাইতে পারছি। আসো তারপরেরটা, জামাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ কামাল। জামাল ইজ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ কামাল। ওকে, ঠিক আছে। আসো, এগুলাতে বেশি সময় দেওয়ার কিছু নেই, এগুলো একটু যদি মাথা দিয়ে মন দিয়ে পড়ো, আমি যা বলছি সব বুঝবা। এই লাস্টের কথা একটু কঠিন লাগতেছে তো সমস্যা নেই, একটু বারে বারে প্র্যাকটিস করো, দেখবা যে কত ইজি। আসো, কোনো বাক্যে যদি অ্যাস থাকে তাহলে কি দেওয়া লাগবে? নট লেস দ্যান। কীরকম দেখো, আমি লিখলাম জামাল ইজ জামাল ইজ অ্যাজ গুড অ্যাজ তামাল। কি নাম লিখছে গো, তামাল। এই দেখো অ্যাস আছে, এখন তোমাকে এটা বলবে মেক ইট নেগেটিভ। কীভাবে করবা ভাই? নেগেটিভ করতে বলছে, কেমনে করবা? দেখো এখানে ভেরি ইজি। যদি বাক্যে অ্যাস থাকে তাহলে তুমি এটাই নিবা, জামাল নিবা, নিছো। তারপরে তুমি এই বাক্যের ভার্বটা নিবা, তারপরে একটা নট নিবা, নিছো। তারপরে লেস দ্যান, অর্থাৎ নট লেস দ্যান, নিছো, নট লেস দ্যান। তারপরে এই যে গুড নিবা, এক মিনিট, এই গুডটা নিবা, তারপরে একটা দ্যান নিবা, তারপরে নিবা তামাল। দেখো কি বললাম, দেখো ফার্স্টে অরটা নিবা, তারপরে ভার্বটা নিবা, তারপরে একটা নট লেস, তারপরে অ্যাজেক্টিভটা নিবা, এই দুইটা এসের মাঝখানে অ্যাজেক্টিভটা গুড, তারপরে একটা দেন নিবা, নট দেন, তারপরে তুমি এই যে লাস্টের অবজেক্ট বলো সাবজেক্ট বলো যেটাই বলো সেটা নিবা। তাহলে জামাল ইজ অ্যাজ গুড অ্যাজ তামাল, জামাল কামালের মতোই ভালো। তাহলে এটার মিনিং কি আসলো? জামাল ইজ নট লেস গুড, জামাল কখনোই কম ভালো নয় তামালের থেকে, তার মানে দুজনেই সমান। তাহলে জামাল ইজ নট লেস গুড দ্যান তামাল। বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা একটু এখানে কিছু আমি দিয়ে রাখছি, কি বলে সিনোনিম অ্যান্টোনিম না, বিপরীত শব্দ। এবার দেখো অপোজিটর, এটা কোথায় কাজে লাগবে? এই যে তোমরা 10 নম্বরটা করছো না, এই 10 নম্বর করার সময় তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছি? তাহলে এই 10 নম্বরটা যখন তোমরা করবা তখন এই যে একটা বিপরীত শব্দ লেখা আছে না, অনেকের কাছে বিপরীত শব্দ টাপ লাগতে পারে, দ্যাটস আমি যেগুলা দিয়ে রাখছি, তোমরা একটু পড়বা, আমি এটা আপলোড করে দেবো হ্যাঁ আমার ডেসক্রিপশনে। এবার আসো, কিছু জিনিস ব্যতিক্রম আছে, যদিও এগুলা খুব কম আসে, বাট আসে। সেটা কি? যদি থাকে এভরি রোজ হ্যাজ থ্রন, মানে প্রত্যেক গোলাপের কাঁটা আছে, তাহলে এটা হবে দেয়ার ইজ নো রোজ উইথাউট থ্রন। এভরি বিল্ডিং হ্যাজ আয়রন, দেয়ার ইজ নো বিল্ডিং উইথাউট আয়রন। অল মেন মাস্ট ডাই, নো ম্যান ক্যান এসকেপ ডাই। বুঝছো? তাহলে তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা, ব্যতিক্রম। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস কি নিয়ে দেখা হচ্ছে দেখি। পরবর্তী ক্লাসটা হচ্ছে অ্যাসেপ্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে পার্ট 2। তাহলে আজকের মতো এখানে সবাই যারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখছো, বিশ্বাস রাখো এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা একটু রিভিশনে রাখো। ইংরেজি এক রাতে শিখতে চাইলে হয় না, ওই যে পরীক্ষার আগের দিন অনশট দেখে যাবা, হ্যাঁ তোমার কিছু করা থাকলে তুমি আরও ভালো করতে পারবা, বাট কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারবা না ভাই। সুতরাং একটু পড়ো, সময় নিয়ে পড়ো, ধৈর্য নিয়ে পড়ো, রিভিশনে রাখো, নোট করো, আর কি বলবো, নিয়মিত হওয়ার চেষ্টা করো। সুতরাং আজকে এখানেই, সবাইকে আমার ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড পরবর্তী ক্লাস দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।